হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। সো আমাদের যে আজকে ক্লাস হবে, তোমাদের যে সিক্স সেমিস্টার থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের এনার্জি কনজারভেশন অডিট সাবজেক্টে ক্লাস চলছে। ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেকচার কমপ্লিট করেছিলাম। তো সেটা আমাদের যে নোট আকারে রয়েছে, কোথা থেকে কি পড়তে হবে, টু দা পয়েন্টে কিভাবে কোশ্চেন আসলে সেটা কিভাবে লিখবে, ইভেন যেটা পেন্ডিং ছিল সেই পেন্ডিং পার্টটাকে দিয়ে আজকে আমরা ফার্স্ট ইউনিটটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, এনার্জি কনজারভেশন অডিট সাবজেক্টে থিওরিটিক্যাল সাবজেক্ট হতে পারে। যতটুকু আমার বোর্ডে উঠে বোঝানোর দরকার আমি ততটুকুই যাব। যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, টু দ্য পয়েন্টে স্ক্রোল করে করে লিখে লিখে বুঝিয়ে যাবো, এই পয়েন্টগুলো ভালো করে তুলো, এগুলো বুঝো, এগুলো কি জিনিসগুলো বুঝো। তাহলে কি হবে, তোমার সিস্টেমেটিক্যালি যে দেখো আমাদের কি কি টার্গেট রাখতে হচ্ছে বলো তো। তোমাদের কাছে 5টা সাবজেক্ট, বাট আমাদের কাছে 8খানা সাবজেক্ট। কালকে আমি আর জয়ন্ত স্যার মিট আপ করলাম দুজনে একসঙ্গে। আমাদের রুটিন সেট করতে করতে সাবজেক্ট চুজ করতে করতে 3টে বেজে গিয়েছে ভোর। তারপরে সব সেট আপ করে বুঝতে পারছো সবকিছু। তো সেদিক থেকে আমি তোমাদেরকে বলি, আমি এবং জয়ন্ত স্যার টোটাল 8খানা সাবজেক্ট চুজ করেছি। তোমাদের কাছে 5টা সাবজেক্ট থাকে। 5টা সাবজেক্টের মধ্যে আমাদের যে কমন সাবজেক্ট তার মধ্যে হচ্ছে এনার্জি কনজারভেশন অডিট সাবজেক্ট। থিওরিটিক্যাল হতে পারে, বাট যেগুলো প্র্যাকটিক্যাল শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নলেজ নিতে হবে, এবং পরবর্তীকালে চাকরি করার পর সেটা নিয়ে সম্পর্কে ফাইট করতে হবে ক্লায়েন্টের সঙ্গে, ফাইট করতে হবে কোম্পানির সঙ্গে। তুমি ধরো কোম্পানি আন্ডারে রয়েছো, কোম্পানির হয়ে তোমাকে রিপ্রেজেন্টেশন করতে হবে। তো সেই সব জিনিসগুলো নলেজ না নিলে পারবে না। ঠিক আছে, ইভেন কিছু ক্যাপাসিটি থাকে, যেমন ধরো এনার্জি কনজারভেশন অডিটের কিছু ক্যালকুলেশন পার্ট রয়েছে। ঠিক আছে, 2, 3, 4। ঠিক আছে, এই 3টে ইউনিটের মধ্যে কিছু ক্যালকুলেশন পার্ট রয়েছে। যে ক্যালকুলেশন পার্টের জন্য আমাকে হোয়াইট বোর্ডে উঠে আমি এখন বুঝিয়ে দেবো, সেখানে চাপ নেই। কিন্তু প্রথম ক্লাসে আমি যে স্ট্রাকচারটা দাঁড় করিয়েছিলাম এনার্জি কনজারভেশন অডিটে, যে এনার্জি সিনারিওর পর স্টেপ বাই স্টেপ বলেছিলাম, তারপরে আমাদের ছিল সম্পূর্ণ স্টার লেভেলিং। এই স্টার লেভেলিং থেকে 2 থেকে 3 নম্বরের কোশ্চেন হয়। যেমন আগের দিন বলছিলাম না, যে ফ্রিজ কিনতে গিয়েছো বা এসি কিনতে গিয়েছো, স্ট্রাকচারটা সেই যেটা দিয়ে আজকে আমরা শেষ করব। তো প্লিজ একটু অ্যাপস থেকে একটু জয়েন করে সব ক্লিয়ার আছে কিনা একটু কনফার্মেশন দিয়ে দাও। ওকে ওকে, গুড ইভিনিং অল ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। তো যাই হোক, যারা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখবে তাদেরকে বলে রাখি যে শেষ পর্যন্ত দেখো ক্লাসটা, আশা করি অনেক কিছু বুঝতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, অ্যাপস ইনস্টল করো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ফুল কোর্স এবং তোমাদের ইলেকট্রিক সাবজেক্টগুলো সবকিছুই পড়ানো হচ্ছে। সেখান থেকে সবকিছু নোট আকারে সবকিছু পেয়ে যাবে, ক্লাস লাইভ রেকর্ডে। তার জন্য কল এসএমএস করে নিও। তো ক্লাসটা কন্টিনিউ করছি, শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আশা করি বুঝতে পারো সবকিছু। চলো তাহলে কন্টিনিউ করা যাক। একটু শেয়ার হয়েছে কিনা দেখো তো, জাস্ট ওয়েট। শেয়ার হয়েছে? সবাই কিন্তু কলেজের লিস্ট পাঠিয়ে দিয়েছে তোমরা, যে ইলেকট্রিক সাবজেক্টের জন্য বলেছিলাম গ্রুপে। গ্রুপে যে ইলেকট্রিক সাবজেক্টের জন্য তোমাদের কলেজে রয়েছে লিস্ট, সেগুলো সব পাঠিয়ে দিচ্ছে সবাই। যারা পাঠাওনি একটু পাঠিয়ে দিবে কাইন্ডলি, ওকে। আর অ্যাপস থেকে 2 একজন জয়েন করে দেখে নিও। অনেকে দেখলাম আছে, আমি অনেকের পাইনি এখনো। ঠিক আছে, চলো, ফাইন। সরি। তো প্রথমত দেখো, সিলেবাস ওরিয়েন্টের ক্ষেত্রেই দেখো এনার্জি কনজারভেশন অডিট সাবজেক্ট আমাদের ফার্স্ট লেকচার আমি তোমাদেরকে বুঝাচ্ছিলাম। এনার্জি কনজারভেশন অডিট সাবজেক্টে পুরো ফুল সবার জন্য কমন সাবজেক্ট রয়েছে, যেখানে আমাদের ফার্স্ট ইউনিটে বেসিক্স ছোট্ট একটা ইউনিট, যেখান থেকে 3 থেকে 4 নম্বর কোশ্চেন আছে, আর কিছু পেন্ডিং পার্ট ছিল। যে পেন্ডিং পার্টটা আজকে আমি ক্লিয়ার করে নোটটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু বলে রাখি 3 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট একটু ক্যালকুলেটিভ টাইপ রয়েছে। ঠিক আছে, তো সেগুলো আমি তোমাদেরকে ক্যালকুলেটরটা বলে দেবো। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট ইউনিটে যে কোশ্চেন হয়ে থাকে এনার্জি সিনারিও, আগের দিন বলছিলাম যে প্রাইমারি সোর্স এনার্জি, সেকেন্ডারি এনার্জি সোর্স বলতে কি, ঠিক আছে, ন্যাশনাল সিনারিও বলতে কি বুঝি, ওকে। ইভেন যে এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট ডেফিনেশন পরীক্ষায় খুব 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 দেয়, ভালো করে শুনে নাও, নোট ডাউন করতে পারো। যে এই এনার্জি কনজারভেশন অডিট সাবজেক্টের ডেফিনেশন, ঠিক আছে, ডিফারেন্স কি রয়েছে এর সঙ্গে, ডিফারেন্স কি রয়েছে এবং ডেফিনেশন এবং নিড, 3টে জিনিস। একটা হচ্ছে নিড, ওয়াই, মানে হোয়াই নিড অফ দ্য এনার্জি কনজারভেশন, হোয়াই নিড অফ দ্য এনার্জি অডিট, অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি কনজারভেশন এনার্জি অডিট, অ্যান্ড ভালো করে মাথাকে ডিফারেন্স
ডিফাইন বলতে এনার্জি অডিট বলতে কি বোঝো, এনার্জি কনজারভেশন বলতে কি বোঝো, তিনটে কোশ্চেন এখান থেকে খুব খুব খুবই দেয়। প্রথমেই বলে রাখছি, ভালো করে প্রথম থেকে নোট ডাউন করতে থাকো। ঠিক আছে, সাবজেক্টগুলো 5টা সাবজেক্ট। তোমরা ভাবছো যে না সাবজেক্ট পাস করে যাবো, 3টেই সাবজেক্ট, 5টা সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, তো তার মধ্যে এটা আজকে আমরা বুঝাবো। ইভেন ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2023 যে সমস্ত এনার্জি কনজারভেশন গুলো পার্ট গুলো রয়েছে, ঠিক আছে, এগুলো আমরা বলবো। তো আগের দিন আমরা ব্যুরো অফ স্ট্যান্ডার্ড পড়েছিলাম না, ব্যুরো অফ স্ট্যান্ডার্ড পড়েছিলাম তো আগের দিন, বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ইভেন এখানে বি ডবল ইর ফুল ফর্ম কি বলেছিলাম আগের দিন, তোমাদের দেখে আসতে বলেছিলাম বা তোমরা বলেছিল অনেকটা, কি ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। ওকে, ইভেন ইসিডিসি একটা ফুল ফর্ম বলেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখতে বলেছিলাম, রাইট? তো সিমিলারলি এখানেও তোমাদেরকে যেটা পড়তে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, এনার্জি কনজারভেশন এন্ড অডিট বলতে কি বোঝো, ডেফিনেশন, নিড, ডিফারেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এখান থেকে শর্ট কোশ্চেন একটা দেবে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, অর্থাৎ এনার্জি সিনারের দিকে একটা শর্ট কোশ্চেন পাবে, আর এখান থেকে সম্পূর্ণ ডেফিনেশন আসবে। ইভেন এখানে যে এই বি ডবল ই এবং বিআইএস এর মধ্যে কি বুঝো, তার এনার্জি কনজারভেশনের স্ট্যান্ডার্ডেশন গুলো কি রয়েছে সেটাকে জিজ্ঞেস করে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের স্টার লেভেলিং। আগের দিন তোমাদেরকে বলছিলাম, কিন্তু আজকে কিছু ছবি দেখাবো যে স্টার লেভেলিং বলতে কি বোঝো। স্টার লেভেলিং এর কনসেপ্ট, নিড, বেনিফিট তোমাদের দিয়েছে এখানে, কিন্তু আলটিমেটলি কোশ্চেনটা কি জিজ্ঞেস করে বলতো, যে জিজ্ঞেস করে হোয়াই নিড অফ দ্য স্টার লেভেলিং ইন দ্য এনি কম্পোনেন্ট বা এনি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, কেন নিড, কেন প্রয়োজন, কেন, অ্যান্ড বেনিফিটস কি রয়েছে। 2 নম্বর কোশ্চেন দেয়, মানে তোমার 2+2=4 কোশ্চেন যেটা হয় এখান থেকে, 2+4, 2+2=4 যে কোশ্চেনটা হয় এখান থেকে অনেক সময় তুলে ধরে কোশ্চেনটা, আবার এই দুটো দিকেই কোশ্চেনটা তুলে ধরে। মানে এখান থেকে বেশি কোশ্চেন আসে না, এখান থেকে শুধুমাত্র এই 4 থেকে 5 নম্বরের কোশ্চেনের জন্য রেডি করে রাখবে। ঠিক আছে, 4 থেকে 5 নম্বরের জন্য ফার্স্ট ইউনিটে। সেজন্য এই ক্লাসটা দিয়ে আমি আজকে ফার্স্ট ইউনিটে কমপ্লিট করব। যত তাড়াতাড়ি করে ইলেকট্রিক সাবজেক্টের এই মেন সাবজেক্টটা কভার করে নিতে পারবো, আমি ইলেকট্রিক সাবজেক্টে বেশি জোর দিতে পারবো, টাইম দিতে পারবো। কারণ কি টাইম তো লিমিটেড থাকবে না, আমাকে তো কমপ্লিট করতেই হবে নিয়ম সব সাবজেক্টগুলো, তবে তুমি সাজেশনের কোশ্চেনগুলো পারবে। তো স্টার লেভেলিং কি, নিড, বেনিফিট, এইটুকুই তোমাদের সিলেবাস ছিল। যেমন আগের দিন প্রত্যাশা বলছি স্যার সিলেবাস একটা ক্লাস দিলেই শেষ হয়ে যাবে, আরে দেখো তো সিলেবাস কি, সিলেবাস তো আমরা তৈরি করতে পারবো না, যেটা আছে সেটা পড়তে হবে। ইভেন 2 নম্বর ইউনিটেও সেম। ঠিক আছে, 2 নম্বর ইউনিটে বেশি টাইম লাগবে না, থিওরিটিক্যাল পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, পয়েন্টে আসতে হবে। 3 নম্বর ইউনিটে কিছু শিকার জিনিস আছে, যেমন এনার্জি কনজারভেশন ইকুইপমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশন পার্টটা একটু পড়তে হবে। আর 4 নম্বর ইউনিটে তো বলে দিয়েছিলাম আগের দিন যে এনার্জি কনজারভেশন থ্রু অফ ট্যারিফ পার্ট, এখান থেকে কিন্তু ক্যালকুলেশন পার্ট থাকে। আর তোমার এনার্জি অডিট অ্যান্ড সিস্টেম থেকে তো তোমার সম্পূর্ণ বেসিক্যালি থিওরিটিক্যাল আছে। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, নিউমেরিক্যাল অন এনার্জি অডিট লিখেছি, দেখতে পাচ্ছ। এইটা কেউ মানে অনেক স্টুডেন্টরা কি করে, এই যে নিউমেরিক্যালটা স্কিপ করে বেরিয়ে চলে যায়, স্যার সব থিওরিটিক্যাল, নিউমেরিক্যাল নেই, স্কিপ করে চলে গেলাম। আলটিমেটলি এটা সবথেকে সহজ একটা অডিট। ঠিক আছে, সেটার প্রসেসটা তোমাদেরকে শিখাবো। তো যাই হোক, ডাইরেক্ট ফ্রি। আচ্ছা, রুটিনটা একটু বলে রাখি তোমাদের এখানে, রুটিনটা, এই রুটিনটা অনেক আঙ্কুর, ওকে ফাইন। তো এইটা তোমাদের রুটিন সেট করা হয়েছে। তোমাদের এই কালার গুলো দেওয়ার কারণটা হচ্ছে, এটা তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য, তোমাদের না সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ার, তোমাদের হচ্ছে সম্পূর্ণ থার্ড ইয়ার। এটা তোমাদের এই রুটিনটা ফলো করতে হবে। কিরকম রুটিনটা সেট করা রয়েছে, শুধুমাত্র তোমাদের শুক্রবারে ক্লাস নেই, কারণ কি শুক্রবারে আমি আর জয়ন্ত স্যার অ্যাভেলেবেল থাকছি না। ঠিক আছে, সেই জন্য তোমাদের শুক্রবারের ক্লাসটা না দেখা হয়েছে, দেখি কি রকম সিস্টেমে করা হয়েছে। দেখো, প্রথমত হচ্ছে জয়ন্ত স্যারের তোমাদের সোমবারে ক্লাস রয়েছে। জয়ন্ত স্যারের তোমাদের সোমবারের ক্লাস কি বলতো, ওই তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসের পর তোমাদের ক্লাস রয়েছে 8:30 থেকে 9:30 পর্যন্ত। যদি কোনো সময় দেখতে পাচ্ছি সোমবারে আমি ফাঁকা পাচ্ছি, তাহলে আমার এখানে ক্লাস ঢুকাবো। ঠিক আছে, যদি ফাঁকা পাচ্ছি, কিন্তু আমার ক্লাসটা এই জায়গাটা ঢুকে গেছে, ওই জন্য আর পাবো না। এখানে তোমাদের সেকেন্ড ইয়ার আমার ক্লাস ঢুকে গেছে। ঠিক তেমনি সেকেন্ড ইয়ারে মঙ্গলবার আমার ফুল ক্লাস থাকে। মঙ্গলবারে ফুল ক্লাস বলতে কি তোমাদের আর সেকেন্ড ইয়ারে ক্লাস থাকে। তো এখানে ইন্ডাকশন মোটরে এদের সেকেন্ড ইয়ারে ক্লাস নেওয়ার পর তোমাদের ক্লাস আছে এনার্জি অডিট এন্ড কনজারভেশন অডিট। এবার আমি আজকে এনার্জি কনজারভেশন অডিটটা নিচ্ছি, তোমাদের মঙ্গলবার এনার্জি কনজারভেশন অডিটটা আমি নেবো না। ঠিক আছে, এখানে আমি অন্য সাবজেক্টটা কেন, আমি অল্টারনেট করবো, কিন্তু এটাকে মেনটেন করার চেষ্টা করতে, আমি চেষ্টা করবো তোমাদের মঙ্গলবার থেকে
মানে এটা আমি আজকে নিচ্ছি মানে এই মঙ্গলবারে নেবো না তা না, আমি মঙ্গলবার থেকে মেনটেন্স করবো, রুটিন মেনটেন্স করতে হবে আমাদেরকে। তো আমি মঙ্গলবার এটা এনার্জি সাবজেক্ট নিলে নেব। ইভেন তারপরে বুধবারটাই দেখো জয়ন্ত স্যার তোমাদের ক্লাস নিচ্ছে ইলেকটিভ প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 4 এবার 4 এর মধ্যে সাবজেক্ট গুলো রয়েছে, ভালো করে শোনো, এখানে সাবজেক্ট গুলো কোথায় গেল, এখানে যে সাবজেক্ট গুলো তোমরা দেখো ইলেকটিভ সাবজেক্ট 4 কোথায় গেল, এই যে এইটা তো 3টে সাবজেক্ট রয়েছে, 3টে। জয়ন্ত স্যারের যে সাবজেক্টটা রয়েছে না, এই যে ইলেকট্রিক টেস্টিং অ্যান্ড কমিশনিং, এই সাবজেক্টের ক্লাসটা হবে, ঠিক আছে, ভালো করে শুন নাও, এই ক্লাসটা হবে। এখানে দুটো ক্লাস আমি নিচ্ছি, মানে এনার্জি তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ডিশন মনিটরিং ইলেকট্রিক্যাল ভেহিকেল আমি নেব। যদি কারো ভেহিকেল যদি না থেকে থাকে এখানে সাবজেক্ট চেঞ্জ করে আমি এখানে সাবজেক্টগুলো চুজ করব, এখানে সাবজেক্ট চুজ করব, যদি না থেকে থাকে আমি একে দেখবো ভাগ করে। তো সিমিলারলি এখানে রুটিন ওয়াইজ জয়ন্ত স্যার তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট রয়েছে, যেটা প্রোগ্রাম ইলেকট্রিক ক্লাস মানে কোর্স 4 এর মধ্যে থাকবে, সেটার মধ্যে জয়ন্ত স্যার নেবে। তোমাদের বুধবারের পর বৃহস্পতিবারে আমি তোমাদের নেবো এনার্জি এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আর যে প্রজেক্ট ম্যানেজমেন্ট রয়েছে, এটা আমি তোমাদের নেবো, যেটা তোমাদের এখানে সবার অনেকের কলেজে কমন সাবজেক্ট আছে, ঠিক আছে, অনেকের সাবজেক্ট দেখলাম অনেকের কলেজে রয়েছে এটা সাবজেক্টটা, যেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা, ঠিক আছে, এটা আমি নিচ্ছি। অ্যান্ড দেন আবার দেখো এখানে স্যাটারডে ফ্রাইডে পুরো ফাঁকা রয়েছে তোমাদের ক্লাস, ঠিক আছে। এখানে দেখো স্যাটারডেতে তোমাদের ওপেন ইলেকটিভ কোর্স 2 জয়ন্ত স্যার নেবে। মানে ওপেন ইলেকটিভ ক্লাস 2 বলতে কি বলতে, এই যে এখানে সাবজেক্ট গুলোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট গুলো, এখানের মধ্যে যে সাবজেক্ট আমরা চুজ করেছি, ইন্টারনাল অফ থিং চুজ করা হয়েছে, এনভায়রনমেন্টাল এই তোমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স চুজ করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা আমরা এখনো পর্যন্ত ধরছি না, কারণ দেখছি না, অনেকে এখনো পর্যন্ত আসছে না, যদি থেকে থাকে আমরা অবশ্যই পড়াবো, কিন্তু আমি এটা আগের বছর পড়িয়েছি, সেটা আমি ধরে রেখেছি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা 3টে। অ্যান্ড খুব যদি কষ্ট করে না হয়ে থাকে স্টুডেন্ট যদি থাকে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইঞ্জিনিয়ারিং, 4টে সাবজেক্ট এখানে কভার হবে, ঠিক আছে। উপরে তোমার 4টে সাবজেক্ট, 8টা সাবজেক্ট, 9টা সাবজেক্ট হচ্ছে, বুঝতে পেরেছো তো কতগুলো সাবজেক্ট। নো 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 না না, স্যাটারডে 4টে সাবজেক্ট কি করে হবে, যেদিন স্যার চেষ্টা করবে এই দিনে দুটো করে নেওয়া, 1 ঘন্টা 1 ঘন্টা করে, ঠিক আছে। ঠিক সিমিলারলি আমি দেখো এখানে লিখেছি ওপেন ইলেকট্রিক সাবজেক্ট 2, আমার যে সাবজেক্ট থাকবে না, ধরো সাপোজ এখানে ধরো আমার ইলেকট্রিক সাবজেক্ট 2, এখানের মধ্যে আমার যদি দুটো সাবজেক্ট থাকে, আমি দুটো সাবজেক্ট 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা নেবো। যদি জয়ন্ত স্যারের দুটো থেকে থাকে তা 4টে তো হয়ে যাচ্ছে না ইকুয়াল করে, আমার কথা বুঝতে পেরেছো এমডি, মানে আমি যদি দুটো নিয়ে নিই জয়ন্ত স্যারের কাছে দুটো পড়ে থাকছে, বা আমি যদি একটা নিই জয়ন্ত স্যারের 3টে থাকবে। তো স্যার সেরকম করে নিজের মতন করে সে তার ডিভাইডেশন করবে, যে এই দিন যদি তোমাদেরকে এটা পড়িয়ে দেয় তারপরের দিন ওটা করাবে, এরকম ব্যাপার স্যাপার। বাট রুটিনে যেইটা থাকবে সেই দিনে সেই ইলেকট্রিক সাবজেক্ট গুলোই হবে, বুঝেছো। এইটা তোমাদের রুটিনটাকে ফলো করতে হবে, কারণ কি দেখো এই রুটিন যদি না ফলো করো না, আমরা তাহলে এই বাকি জিলেট ব্যাচ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার, আমি তো কোনো কম্পিটিভ ব্যাচটা অ্যাডই করিনি, বিটেক ব্যাচ অ্যাডই করিনি, তাহলে কি করে মেনটেন্স করবো আমরা। আর ইভেন সবথেকে আরো একটা প্রবলেম হয়, আমরা একটা মানে অডিও সিস্টেমের মধ্যে মানে আমরা পুরো স্টুডিও সিস্টেমটা একটা জায়গা থেকেই নিই আমরা, তো আমাকে একটা জায়গা থেকে নিতে গেলে আমাকে সম্পূর্ণ সেপারেট করতে হবে না, ঠিক আছে। আমি আজকে তোমাদের গ্রুপ থেকে ফাইনাল দেখে নেবো কতজনের কোন সাবজেক্ট গুলো রয়েছে, দেন আমরা ফাইনাল পুরো ডিসাইড করে লিখে দেবো, আমি লিখে তোমাদেরকে জানিয়ে দেবো। বুঝে গেল কি বললাম সবাইকে? কারো প্রশ্ন? হুম, বলো ফেলো, বলো বলো। আরে শুনছি, হ্যালো। ঠিক আছে, আমি দেখছি কতজনের কি আছে, সেরকম করে তোমাদেরকে বলবো, ঠিক আছে, চাপ নেই। হ্যাঁ, ওটাই মিনস, এই যে তোমাদের এখানে ওপেন ইলেকটিভ কোর্স 2 যেগুলো লেখা আছে সেগুলো সম্পূর্ণ, বা ওপেন ইলেকটিভ কোর্স 4 দেখো, প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 4টা তো কমন, তোমরা জানো জয়ন্ত স্যার একটা সাবজেক্ট পড়াচ্ছে, আমি দুটো পড়াচ্ছি, মানে আলটিমেটলি এই এখানে তোমাদের 4 এর মধ্যে তোমাদের কমনলি জানো যে এটা জয়ন্ত স্যার পড়াচ্ছে আর আমি দুটো পড়াচ্ছি, হয়ে গেল কমপ্লিট, এনার্জি অডিটটা আমি পড়াচ্ছি। এখান থেকে তোমাদের এটা জয়ন্ত স্যার পড়াচ্ছে, এটা আমি পড়াচ্ছি, হয়ে গেল কমপ্লিট। এখানের মধ্যে চুজ করার ব্যাপারটা আছে, সেটা আমি তোমাদের সবার কাছ থেকে নিয়ে নিই, কলেজ থেকে কতগুলো কোন 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 সাবজেক্ট গুলো নিয়েছে, দেন আমরা ডিসাইড করে তোমাদেরকে জানিয়ে দেবো, ব্যাস হয়ে গেল কাহিনী। ঠিক আছে, বুঝেছো সবাই?
চলো ক্লাসে ক্লাস হুম, হুম, হুম। দেখো আমি না মেনশন না করলে তোমরা তো বুঝতেই পারবে না কোন দিন কোন সাবজেক্ট ক্লাস হচ্ছে। অনেক তো স্টুডেন্ট রয়েছে তার তো ইলেকটিভ সাবজেক্ট নাও থাকতে পারে, তাই না? আমি মেনশন করবো। ওকে চলো, এবারে অনেক কথা হলো, অনেক কিছু হয়ে গেল। আচ্ছা ক্লাসের মধ্যে ফিরি এবারে, ক্লাসের মধ্যে ফিরি। আমি একটু দেখে নিই এখানে সব ঠিক আছে কিনা। একটু দেখে নেবে তোমরা অ্যাপস থেকে, কেউ অনেকে জয়েন নেই। যাক খের, এদিকে আসো। এনার্জি অডিট অ্যান্ড কনজারভেশন সাবজেক্ট। ফার্স্ট ইউনিট আমি প্রথমে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম যে এনার্জি বলতে কি, ঠিক আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনার্জি এবং এনার্জি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ন্যাশনাল সিনারিও বলতে কি বুঝি। যদি ওভারভিউ দেখি, আমরা ওভারভিউ কমপ্লিট করে নিয়েছি, আমরা ওভারভিউতে যাচ্ছি না। যে অ্যাকচুয়ালি যদি দেখি এনার্জি কনজারভেশনের একটা সিনারি, দুটো আমরা সোর্স দেখেছিলাম। এখান থেকে কি কি পড়ে বলো তো, ভালো করে শোনো। প্রাইমারি এনার্জি সোর্স বলতে কি বোঝো, অ্যান্ড সেকেন্ডারি এনার্জি সোর্স বলতে কি বোঝো, দুটো ভালো করে পড়তে হবে। প্রাইমারি এনার্জি সোর্স বলতে কি, যেটাকে বলা হচ্ছে মানে র এনার্জি সোর্স। কারো সোর্স মানে কারো দিক থেকে আসবে না, ও পুরো সম্পূর্ণ পিওরলি থাকবে। মানে ধরো সাপোজ তোমাকে আমি একটা কথা বললাম, প্লাস্টিক, প্লাস্টিককে পুড়িয়ে সেখানে কেমিক্যালি রিয়াকশন ঘটিয়ে সেখানে সম্পূর্ণ প্লাস্টিককে পলিথিন তৈরি করছি, সেরকম ব্যাপার সমান। এটা সম্পূর্ণ কি হলো, ফসিল ফুল, কয়লা। ধরো কয়লাটা কি হচ্ছে, ধরো মাটি নিচে প্রচুর অনেক যুগ যুগান্ত থেকে সম্পূর্ণ কি হচ্ছে, গাছপালা পশু পাখি জমি 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 সেখানে কয়লা হচ্ছে, মানে একটা সোর্সে। কারণ আমরা কি বলবো, প্রাইমারি সোর্স মানে একটা ওয়ান কাইন্ড অফ সোর্স যেটা রেফার করছে র অফ এনার্জি সোর্স, যেটাকে আমরা ডাইরেক্টলি পাবো। আগের দিনে বুঝিয়েছিলাম একটা কথা, মানে ডাইরেক্টলি, আর হচ্ছে সম্পূর্ণ ইনডাইরেক্ট মানে কনভার্জন প্রসেসটা যখন পাবো একটা থেকে আর একটা, সেটা সেকেন্ডারি হয়ে যাবে। তাহলে সোর্স অফ প্রাইমারির মধ্যে আমরা কি কি পাবো, আমরা সবাই জানি ফসিল ফিউল হতে পারে। একটা কথা মাথায় রাখবে, ডাইরেক্টলি অ্যাভেলেবেল পাবো যেটা নেচারের কাছ থেকে, যেটা নেচারের কাছ থেকে। দিস ইজ দ্য কনভার্সন। মানে আমরা একটা পড়েছিলাম কনভেনশনাল সোর্স অ্যান্ড নন কনভেনশনাল সোর্স, পড়েছো না? পড়েছো তো সবাই, পড়েছো? তাহলে সিমিলারলি ফসিল ফুয়েলের মধ্যে এক্সাম্পল যেমন ধরো কোল, অয়েল, ন্যাচারাল গ্যাস মোস্ট কমনলি হচ্ছে সম্পূর্ণ প্রাইমারি এনার্জি সোর্স। তোমাদের পরীক্ষা কি কোশ্চেন দেবে, পরীক্ষা কোশ্চেন দেবে এক্সাম্পল, চারটে অপশন দেবে, হুইচ অফ দ্য প্রাইমারি এনার্জি সোর্স। ঠিক আছে, এখন তোমাকে লিখতে বলতে হবে এগুলো। রিনিউয়েবল সোর্সের মধ্যে অবশ্যই পড়বে আমার, যেমন ধরো প্রাইমারি যেমন সূর্য থেকে পাচ্ছি, সান থেকে পাচ্ছি, সান বায়োমাস থেকে পাই, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে পাই, জিওথার্মাল থেকে পাই। নিউক্লিয়ার এনার্জি থেকে কি পাই, নিউক্লিয়ার এনার্জি থেকে সম্পূর্ণ কি হচ্ছে, ইউরেনিয়াম থোরিয়ামকে সম্পূর্ণ কাজে লাগিয়ে আমরা কি পাচ্ছি, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি, তাদেরকে ডাইরেক্টলি আমরা সোর্স অফ কনভার্সন হিসেবে কাজে লাগাতে পারছি। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণ কি হচ্ছে, রিভার জল থেকে আমরা সম্পূর্ণ তৈরি করতে পারছি। মানে আমাদের একটা কথা বলতে পারি, দোজ আর প্রাইমারি এনার্জি সোর্স আস উইল বি কনভার্টেড ডাইরেক্টলি অ্যাভেলেবেল থাকবে একটা ন্যাচারালের কাছ থেকে। ঠিক আছে, সেটা আমরা সম্পূর্ণ কি করতে পারি, ইলেকট্রিসিটি বা হিট বা একটা ট্রান্সমিশন ফুয়েলে কনভার্ট করতে পারি, দ্যাটস ইজ, আর কিছু। সেকেন্ডারি সোর্স, সেকেন্ডারি এনার্জি কি স্যার, সেকেন্ডারি এনার্জি দ্যাটস মিন আমরা এই প্রাইমারি সোর্সটাকে দিয়ে যদি কোনো আমরা রূপান্তরিত করি কোনো একটা অন্য কনভার্সনাল সোর্সে। মানে মানে ধরো সাপোজ আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, আমরা বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে আমরা ভিজুয়ালাইজেশন পার্টের ক্ষেত্রে অন্ধকার থেকে লাইট পাচ্ছি। কি করে পাচ্ছি, তার মানে আমার প্রাইমারি সোর্স থেকে আসছে, প্রাইমারি সোর্স থেকে আসা যে আর্ন ফর্ম অফ কি পাচ্ছি, এনার্জিটাকে আমরা কাজে লাগাচ্ছি। সেকেন্ডারি সোর্স অফ এনার্জি কি হচ্ছে, যেটা কনভার্ট ফ্রম দ্য প্রাইমারি সোর্স। আমরা সেকেন্ডারি সোর্স কোথা থেকে পাবো, প্রাইমারি থেকে পাচ্ছি। তার মানে এটা একটা ইলেকট্রিসিটি হতে পারে, মোস্ট অফ দ্য কমনলি ইউজ করতে পারে এটা কনভার্জন প্রাইমারি সোর্স থেকে। কোথা থেকে পাচ্ছি, প্রাইমারি সোর্স কি ছিল, কয়লা ছিল, ন্যাচারাল গ্যাস ছিল, উইন্ড ছিল, সোলার ছিল। সেখান থেকেই আমরা সেকেন্ডারিটা সোর্সটা পাচ্ছি। পেট্রোলিয়াম যদি দেখি, পেট্রোলিয়াম প্রোডাকশন, পেট্রোলিয়াম কি হচ্ছে, ধরো একটা গ্যাসোলিন বা ডিজেল বা জেট ফুয়েলের সম্পূর্ণ সম্পূর্ণ কি এইগুলো সম্পূর্ণ একটা ইনক্লুড থাকে ফুয়েল অয়েলের ক্ষেত্রে। সেটা অয়েলটা তো একবারে তৈরি করে পাচ্ছি না, সেটা তো প্রোডাকশন করছে প্রাইমারি থেকে পাচ্ছি। ঠিক তেমন ধরো সাপোজ আমি রিফাইন্ড পান, মানে রিফাইন্ড যে তেল হয় আমরা যে খাই, ঠিক আছে, সেই তেলটা কি একটা পাইন ফল থেকে হয়। সেটা পাইন ফলটা কি সোর্স অফ প্রাইমারি, সেকেন্ড থেকে সোর্সটাকে শোধন করে তো আমরা কাজে লাগাচ্ছি। আমরা কি সেকেন্ডারি একটা আমরা কি হচ্ছে বলতে পারছি, কোনো প্রাইমারি সোর্সের কনভার্সন সেকেন্ডারি সোর্স পাচ্ছি, দ্যাটস ইজ। দুটোর মধ্যে পার্থক্য 2 নম্বরের জন্য ভালো করে করা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনার্জি ডিমান্ডটা কি স্যার। দেখো লাইক দ্যাট এনার্জি ডিমান্ড বলতে কি বলতো, এনার্জি ডিমান্ড জাস্ট আ অ্যামাউন্ট অফ এনার্জি ইউ হ্যাভ টু ইউটিলাইজ। মানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কতটুকু কনজিউমার লোডের ক্ষেত্রে এনার্জিটাকে ইউটিলাইজ করছি বা ইউজ করছি।
তার ডিমান্ড এনার্জিটা কতটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা বিভিন্ন রকম ফিল্ডের উপর ডিপেন্ড করে। আজকে ধরো সাপোজ তোমার বাড়িতে লাইট ফ্যান টিভি এসি চলছে, বাট তুমি যদি স্কুল কলেজ হসপিটালে চলে যাও তারা সেমই রয়েছে, কিন্তু তারা অনেক ডিভাইস রয়েছে। তো সেই এনার্জি ডিমান্ড বলতে সেটাই বোঝায় যে আমাদেরকে হাউ মেনি অফ এনার্জি অফ দ্য ইউটিলাইজ অন দ্য পারপাস অফ দ্য এনি প্লেসেস, রাইট? তো ডিফারেন্ট সেক্টরের ক্ষেত্রে ইনক্লুড করা হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ একটা, যেমন ধরো রেসিডিয়াল একটা সেক্টর থাকে, আমরা জানি এনার্জি ইউজ করার জন্য কি লাইট ফ্যান টিভি এসি, কুলিং পারপাসের জন্য এসি, এগুলো। নেক্সট হচ্ছে কমার্শিয়াল সেক্টরের ক্ষেত্রে ডিমান্ড থেকেই থাকে, সেটা কি হবে, এনার্জি রিকোয়ারমেন্ট করতে থাকছে অফিস, ঠিক আছে, পাবলিক সেক্টর যেগুলো থাকে। তো তোমাদেরকে কি করতে হবে, এনার্জি ডিমান্ড কোনো পরীক্ষা জিজ্ঞেস করবে না, এটা শর্ট কোশ্চেনের জন্য করানো, ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য এগুলো বোঝানো, ঠিক আছে, ভালো করে শোনো। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে কি হয়, এনার্জি নিডেড কোথায় রয়েছে, ম্যানুফ্যাকচারিং করার জন্য, কোনো একটা মাইনিং বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ক্ষেত্রে, ধরো একটা কোনো একটা মেশিন চলবে, তার কতটা এনার্জি আমি সেভিং করতে, কত ঘন্টা চলছে না চলছে। ঠিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হবে, এনার্জি যখন ট্রান্সপোর্ট করছে, একটা ভেহিকেল রয়েছে, এয়ারক্রাফট রয়েছে, শিপ রয়েছে, ঠিক আছে। গুড অফ মানে তোমাকে মাথা রাখতে হবে, অ্যাকচুয়ালি এনার্জি ডিমান্ড মানে যেখানে আমার মোর নাম্বার অফ, মানে মোর নাম্বার অফ বলা ভুল, মানে কোয়ান্টিটির দিক থেকে এনার্জিটাকে সম্পূর্ণ কি হচ্ছে ইউটিলাইজ করছি। ইভেন সেখানে সম্পূর্ণ কি হচ্ছে মাথা রাখতে হবে যে এনার্জি এফিসিয়েন্সিটাকে বেশি রেখে ইউটিলাইজ করবো এবং লস কনসেপ্টটা খুব কম হবে এবং সেখানে এনার্জি সেভিংটা করতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে এনার্জি ডিমান্ডের বিভিন্ন রকম প্লেসের বা বিভিন্ন রকম তোমার সেক্টর ওরিয়েন্টেড উপর ডিপেন্ড করে একটা সিনারিও। এনার্জি সাপ্লাই, বেসিক্যালি আমাদের এনার্জি সাপ্লাই বলতে কি, একটা ডোমেস্টিক পারপাসে আমরা ইলেকট্রিক সাপ্লাই দেখেই থাকি কোথা থেকে আসে। আমরা আজকে ধরো সাপোজ কয়লাকে পুড়িয়ে আমরা জানি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, সব সমস্ত দিক থেকে আমরা একটা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। আইদার রিনিউয়েবল পারপাসের ক্ষেত্রে কি হয়, সোলার, উইন্ড, হাইড্রো, ঠিক আছে। বলে রাখি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, যদি হাইড্রো কোনোদিনও পরীক্ষায় আসে, সেই কম্পিটিটিভ ব্যাচেই বলো বা সেমিস্টারে আসো, বিবাদ কেউ করতে যাবে না। বন্ধুরা কি করলো, স্যার কি বললো দেখার দরকার নেই, পরিষ্কার ভাষায় শুনে রাখছি যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে একটা উইদাউট পন্ডেজ, উইথ পন্ডেজ ছিল। তো সেই দুটোর উপর ডিপেন্ড করে আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, দেখো জল আজকে আমাদের সম্পূর্ণ রিনিউয়েবলের মধ্যেই পড়ছে। কারণ কি, জলকে আমরা দূষিত মুক্ত করছি, জল কোনোদিন আমাকে দূষিত করে না। জলের মধ্যে আমরা কি করি, প্লাস্টিক ফেলে দিই, জলের মধ্যে কোনো একটা নোংরা ফেলে দিই, জলের মধ্যে কাঁচরা ফেলে দিই, কিন্তু জল কোনোদিন কি নোংরা নিজে থেকে হয়, আমাকে একটু বলো, হয় না, পলিউশন করে না। জল তো আমাদের সম্পূর্ণ কি হচ্ছে, আমাদের উৎসেচক। তেমন আমরা রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যেমন বলবো, তেমন সোলারের সঙ্গে সঙ্গে উইন্ডের সঙ্গে সঙ্গে হাইড্রোটা বলবো। আজকে পলিউশনের দিক থেকে জলটাকে ভাবছি না, আমরা জলটা ভাবছি যে একদিন একদিন জল শেষ হবে, আর জল যদি শেষ হয় আমার স্থলভাগ, আমরা জানি না 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে আমরা স্থলের মধ্যে রয়েছি, জলটা বুঝবেন কি বেশি। জল যদি শেষ হয়ে যায় তাহলে সম্পূর্ণ আমরাও তো সম্পূর্ণ আস্তে আস্তে আমাদের উদাহরণ শুরু হতে থাকবে না। তো সিমিলারলি এটা মাথা রাখবে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের থেকেও যদি অবজেকশন কোশ্চেন এসে থাকে, সম্পূর্ণ মাথা রাখবে এটা রিনিউয়েবল সোর্সের মধ্যে হাইড্রোটা পড়ে বেশিরভাগ, ঠিক আছে। তো সাপ্লাই এনার্জি কি বলতে, এটা মেনলি একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ কি রিসোর্স অফ একটা ন্যাচারাল সোর্স বা তোমার ন্যাচারাল সোর্সের বাদেও তোমার ন্যাচারাল গ্যাস বা অয়েল যে সমস্ত জেনারেটিং স্টেশন থেকে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি তৈরি করে ডোমেস্টিক পারপাসের জন্য, ইনসাফিসিয়েন্ট যতটুকু দরকার সেটার জন্য আমাদের এই এনার্জি সাপ্লাইটা দরকার। তো তোমাদেরকে এগুলো শুধু শর্ট কোশ্চেনের জন্য আমি এগুলোকে দিয়ে রেখেছি, শর্ট কোশ্চেনের জন্য এখান থেকে পড়বে, বেশি কিছু ঘাঁটতে হবে। নেক্সট যেখানে ঘাঁটতে হবে, যেটা জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল এনার্জি সিনারিও। ন্যাশনাল এনার্জি সিনারিও বলতে কি বলতো, কি জানো তোমরা আগে বলো, তারপর আমি বলছি। মানে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এনার্জি সিনারিও অফ ইলেকট্রিক এনার্জি সিস্টেম বা এনার্জি কনজারভেশন সিস্টেম। এনার্জি কনজারভেশন সিস্টেম, ন্যাশনাল এনার্জি সিনারিও বলতে কি বোঝো, কি বোঝো বলো। হুম হুম হুম। মানে অ্যাকচুয়ালি আমাদের অল ওভার ইন্ডিয়া যদি দেখো না, আমাদের যদি অল ওভার ইন্ডিয়া যদি দেখো, ধরো টোটাল আমরা ইন্ডিয়াকে দেখলাম, এটা তোমরা নিশ্চয় জানো রিনিউয়েবল সোর্সের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ার মধ্যে মানে গ্রিন ক্লিন কতটুকু থাকে। মানে টোটাল যদি দেখো রিনিউয়েবল এনার্জি সোর্স মাত্র, বেশি কিছু নয়, 26 ওয়াট, মানে 26,000 মেগাওয়াট পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ধরতে পারি, কিন্তু 1,84,000 সামথিং
সেটা কিন্তু সম্পূর্ণ নন রিনিউয়েবল সোর্সের মধ্যে চলে। মানে তুমি দেখো এই টোটাল এটার মধ্যে পৃথিবী দিকে দেখো, বা পৃথিবী ছেড়ে দাও, ইন্ডিয়াকে দেখো, ঠিক আছে? ক্যাপাসিটি অফ ইন্ডিয়ার মধ্যেই দেখো টোটাল ন্যাশনাল এনার্জি সিনারিওর মধ্যে রিনিউয়েবল এনার্জি সোর্স যদি দেখো টোটাল, আমরা যদি পড়েছি, সবাই নিশ্চয়ই পড়েছো নিশ্চয়ই, যে সোলার পাওয়ার প্ল্যান্টে বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কতগুলো ভাগ ভাগ করে থাকে, টোটালটা আমরা জানি। এরকম করে একটা পড়েছো না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, ইয়ে তোমার বলো নামটা, হ্যাঁ, এই চারটা রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে ধরো 62% আমরা কি পড়েছিলাম, উইন্ড থেকে থাকে, ধরো সাপোজ ধরছি, সাপোজ রিনিউয়েবলের ক্ষেত্রে যদি দেখি, এক্সচেঞ্জের ক্ষেত্রে বা আদার্স তোমার যদি দেখি, বায়োমা এনার্জি রয়েছে, সোলার রয়েছে, স্মল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তারপরে আরো অনেক রকম রয়েছে। তো এই যে পার্সেন্টেজ গুলো দেখছি না, এই পার্সেন্টেজ গুলোকে দিয়ে আমার অল ওভার ন্যাশনালে কতটুকু স্টেবল হয়ে রয়েছে সেটা একটা সিনারিও হিসাবে দেখানো হচ্ছে। মানে পার্সেন্টেজ, মানে ইন্ডিয়া বুস্ট অফ রিনিউয়েবল এনার্জি সোর্স ক্যাপাসিটি দেখি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা কোল, ঠিক আছে? কিন্তু আমাদের রিনিউয়েবলের মধ্যে পড়বে না, এটা এনার্জি, সরি, রিনিউয়েবলের মধ্যে পড়বে এনার্জি সোর্সের মধ্যে কোল। তাহলে আমরা কোল থেকে কত পাচ্ছি, ঠিক আছে? এই রিনিউয়েবল কেন মধ্যে বলছি, রিনিউয়েবল পড়বে না নন রিনিউয়েবল পড়বে? ভালো করে ভেবে বলো, রিনিউয়েবল না নন রিনিউয়েবল? এমডি, কোলটা কনভেনশনাল নন কনভেনশনাল? চিরাচরিত না অচিরাচরিত? কয়লাটা তো একদিন একদিন শেষ হবে রে ভাই, অচিরাচরিত। তাহলে কনভেনশনাল কি করে হতে পারে? নন কনভেনশনাল মানে নন রিনিউয়েবল, ঠিক আছে? রিনিউয়েবল হয় না, বুঝেছো? একদিন একদিন শেষ হবে। কোল, কয়লা, কয়লা একদিন, না নন রিনিউয়েবল? বাংলাতে বলো, কোলটা, আমাকে একটা কথা বলো, কোলটা কনভেনশনাল নন কনভেনশনাল, এক কথায় বলে দাও। নন রিনিউয়েবল, ইয়েস, নন রিনিউয়েবল, রিনিউয়েবল হয়ই না। কিন্তু এটা বাংলাতে কি হয়, ইয়েস, রিনিউয়েবল মানে কি, যেগুলো আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো না, একদিন একদিন তারা শেষ হয়ে গেলে আমরাও শেষ হয়ে যাবো, তাই তো? হিসাব তো তাই। যেমন ধরো সূর্য, সান থেকে পাচ্ছি সোলার, হ্যাঁ, শেষ শেষ হয়ে গেলে আমরা উধাও হয়ে যাবো, বাস্তব। যেমন বাতাস না থাকলে আমরা শেষ, ঠিক আছে? এবার হাইড্রোটা কেন বলতে গেলাম, তা লজিক্যালি বললাম। দেন আমি বললাম কয়লাটা, কয়লা তো ভাই একদিন একদিন শেষ হবে। মাটির নিচের দিকে আজকে রিপোর্ট বেরাচ্ছে এখানে কয়লা পাচ্ছে না, রায়গঞ্জে আজকে এই কয়লা নেই, এখানে এই কয়লা নেই, কমতে থাকছে। তার মানে সিমিলারলি আমি তোমাকে বলতে চাইছি যে টোটাল এই ন্যাশনাল এনার্জি সিনারিও বলতে এটাই বোঝায়, বিভিন্ন রকম এনার্জি সোর্সের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ার মধ্যে সবথেকে হাইয়েস্ট হচ্ছে কয়লা থেকেই দেয় এনার্জি সোর্সের ক্যাপাসিটি। মানে তুমি যদি দেখো এনার্জির ক্যাপাসিটিটা, তারপরে নন রিনিউয়েবল, এই রিনিউয়েবল ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে কিছু থাকে, হাইড্রো কিছু থাকে, গ্যাস থাকে, নিউক্লিয়ার থাকে, এগুলো থাকে। তো সেইগুলোকে একটা স্ট্রাকচার ফ্লো চার্টের মাধ্যমে সম্পূর্ণ রিপ্রেজেন্ট করার সিস্টেমটাকে বলা হচ্ছে ন্যাশনাল এনার্জি সিনারি। এবারে তুমি যদি বলো যে ন্যাশনাল এনার্জি সিনারিও অফ এনার্জি কনজারভেশন অফ ইন্ডিয়া, তুমি তাহলে কি বলবে, কিভাবে দেখাবে, কিভাবে দেখাবে বলো তো আমাকে, পরীক্ষা দিল তোমাকে। তাহলে অ্যাজ পার অফ ইন্ডিয়া এনার্জি কনজারভেশন সিনারিও যদি বলি ন্যাশনালের ক্ষেত্রে, তাহলে ইন্ডিয়া সম্পূর্ণ একটা কি হবে, একটা আমাকে ডিসাইড করতে হবে যে টোটাল ফসিল ফুয়েল কতগুলো রয়েছে, নন ফসিল ফুয়েল কতগুলো রয়েছে, হ্যাঁ কি না বলো? ক্যাপাসিটি রিচ করছে আমি অল ওভার ইন্ডিয়া, হ্যাঁ তাও করতে হবে, স্বাভাবিক। রিনিউয়েবল কতগুলো রয়েছে, নন রিনিউয়েবল কত রয়েছে, তাতেও করতে পারো তুমি। সেটাকে তোমাকে সম্পূর্ণ একটা গ্রাফিক্যালি একটা রাউন্ড শেপের মধ্যে নিয়ে আসতে হবে। এবারে সেটার জন্যই ন্যাশনাল এনার্জি সিনারিওর মধ্যে তোমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এনার্জি ম্যাক্সিমাম কতটুকু আমরা ডিফাইন করে পাচ্ছি ফসিল ফিউলের মধ্যে বা রিনিউয়েবল থেকে বা নিউক্লিয়ার থেকে।
সেই ন্যাশনাল এনার্জি ডিমান্ড কতটুকু রয়েছে, মানে অ্যাজ এ কম্বাইন্ড অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ এনার্জি সোর্স, যদি আমি ন্যাশনাল ক্ষেত্রে দেখতে চাই যে বিভিন্ন রকম কান্ট্রির উপর ডিপেন্ড করে এনার্জি সিকিউরিটি বিভিন্ন রকম রেখেছে। আজকে ধরো সোনার দাম কেন বেড়েছে এত, সোনার দাম এত কেন বেড়েছে, তোমরা বেসিক্যালি নিউজ চ্যানেল থেকে অনেক রকম রিপোর্ট পাচ্ছ, অনেকে দেখতে শুনছো, বুঝতে পারছো যে আজকে সমস্ত কান্ট্রি যে যার পাচ্ছে যার মতন করে নিজের মতন করে কি হচ্ছে ইকোনমিক্সটা এবং তার স্ট্রাকচারটাকে ধরে রাখার চেষ্টা করছে। সে তোমার ইউএসএ বলো, আর তোমার রাশিয়াই বলো, আর জার্মানি বলো, বা যেই হোক না, ঠিক আছে। তো সিমিলারলি আজকে সোনার দামটা বাড়ার কারণটা হচ্ছে যে যে যার কান্ট্রির মধ্যে যতটুকু সোনা দেখাতে হবে সে দেখার পর তারপরে ছাড়ছে না, তারা কোথায় পাবে? যারা কাজ করছে, যেই দৈনন্দিন জীবনে যদি কেনা বেচারা যদি না হয় তাহলে সে কি করে কাজ করবে? তার মানে এখানেও এনার্জি সিনারিওটাও ব্যাপারটা হচ্ছে এনার্জি ম্যাক্সিমাম পাবো তখনই যখন তোমার সম্পূর্ণ রিফ্লেক্ট অফ কান্ট্রি এনার্জি সিকিউরিটির উপর ডিপেন্ড করে একটা এনভায়রনমেন্ট পলিসি চলবে এবং রিসোর্স অ্যাবিলিটির একটা সিকিউরিটি থাকবে। সেই সিকিউরিটিটা কতটুকু রয়েছে ইন্ডিয়াতে, ঠিক আছে, সেটা দেখার বিষয় একটা। তার জন্যই সেই এনার্জি ম্যাক্সিমাম আমরা কতটুকু ডিমান্ড পাচ্ছি একটা ন্যাশনাল এনার্জির উপর ডিপেন্ড করে কান্ট্রি এনার্জি সিকিউরিটি, সেটা আমাকে দেখতে হয়। ন্যাশনাল এনার্জি সিকিউরিটির মধ্যে প্রথম একটা পার্ট। দ্বিতীয় পার্ট কি বলছে, আমার ম্যাক্সিমাম কতটুকু এনার্জি পাচ্ছি, আমার ইন্ডিয়াতে কতটুকু পাচ্ছি, ঠিক আছে, ইউএসএ কত দিকে দিচ্ছে, বাকি অন্যান্য কান্ট্রি কতগুলো দিচ্ছে, সেগুলোকে দেখলো। দেখার পর আমাকে দেখতে হবে যে এনার্জি সিকিউরিটি কি রয়েছে, আমার অ্যাবিলিটি অফ কান্ট্রির মধ্যে রিয়েবিলিটি সোর্স অফ এনার্জিটা কতটুকু পপুলেশন রয়েছে ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে, আর কতটুকু ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে পপুলেশন থাকার পর অন্য কান্ট্রি থেকে আমার ডিমান্ড লাগছে, চাহিদাটা কতটুকু, বা আমার ইন্ডিয়া থেকে বাইরে বাইরে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তার কতটুকু ডিমান্ড রয়েছে, সেটাকে আমাকে ন্যাশনাল এনার্জি সোর্সের সিনেমার মধ্যে প্রথমত, দ্বিতীয়ত দেখতে হবে, দ্বিতীয়ত অর্থাৎ এনার্জি সিকিউরিটি। আজকে আমি মনে হলো আচ্ছা ইন্ডিয়া পুরো দিল খুশ করে আমার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে নিয়ে আজকে যত এনার্জি আছে রাশিয়াকে সব দিল, রাশিয়া পরবর্তীকালে বলো আচ্ছা দু বছর 3 বছর পর ঠিক আছে ইন্ডিয়া থেকে পেয়ে যাচ্ছি, তো আমার কি ডেভেলপ করার দরকার আছে? রাশিয়া তখন কাজ করার চেষ্টা করেন, তখন ইউএসএ ডিসাইড করবে হচ্ছে তো ইন্ডিয়ার সঙ্গে তো রাশিয়ার ভালো রকম সম্পর্ক, এনার্জি এনার্জি সিকিউরিটি থেকে সব রকম সব রিলিজ করে রেখেছে, আমাকে কি করতে হবে? বিবাদরা ওই জায়গায় লাগার চেষ্টা করে। আজকে অল ওভার যদি দেখো বিভিন্ন রকম আমাদের কান্ট্রির ক্ষেত্রে যুদ্ধ বিবাদগুলো কার লাগছে, এই সব জিনিসগুলোর জন্য। অর্থাৎ ন্যাশনাল এনার্জি সিনারিওটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট অনেকটাই বন্ধুত্ব কান্ট্রির সঙ্গে হাত রেখেছে বলে আজকে প্রবলেম হচ্ছে না, বাট হ্যাঁ একদিন একদিন প্রবলেম হবেই, একদিন একদিন প্রবলেম হবে। তো সিমিলারলি আমাকে মাথা রাখতে সিকিউরিটি কি রয়েছে, আমার যে ডিমান্ড কি রয়েছে ইন্ডিয়ার মধ্যে এবং ইন্ডিয়ার বাইরে কি ডিমান্ড রয়েছে, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, ইন্ডাস্ট্রি পারপাসের উপর ডিপেন্ড করে কিন্তু এই এনার্জি সেভিং এর সিকিউরিটিটা রাখতে হবে। ন্যাশনাল এনার্জি সিনারির মধ্যে 2 নম্বর টপিক। 3 নম্বর কি, এনার্জি ট্রান্সফার, মানে আমাকে যে কান্ট্রি একটা ডিসাইড করে দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে চলো আমার লো কার্বন এনার্জি সিস্টেম রয়েছে, আপনি আমার কাছ থেকে এই এনার্জিটা নিন, ইমপ্রুভ করতে হবে, এনার্জি এফিসিয়েন্সি করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে রিফাইন, ঠিক আছে, আমাদের পেট্রোল থেকে শুরু করে, ঠিক আছে, আজকে পেট্রোলের দামটা অনেকটাই রিলিজ এসেছে, কেন এসেছে প্রশ্ন আসে না? যখন সঙ্গে সঙ্গে যখন বেড়ে গেছিল 125 টাকা 130 টাকা পেট্রোলের দাম, তখন পুরো দেশ জুড়ে কিনা চলছে, আলটিমেটলি ভিতরের কাহিনীটা কেউ বুঝছো না, সাধারণ মানুষ তো পুরো খেপে গেছিল। কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে এই এনার্জির মতনই, ঠিক আছে, মানে তুমি ধরো সাপোজ আমার টোটাল অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোনো একটা কান্ট্রিকে, আমাদের ইন্ডিয়া কান্ট্রি, আমার ইন্ডিয়া ধরলাম, ইন্ডিয়া থেকে আমার সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছি, আমার এখান থেকে ধরলাম আমার কয়লা, আমি ধরছি আমার কয়লা ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্ট করে আমার বাইরে যাচ্ছে। এবার আমি কি করব, আমার ডিমান্ডটা দেখব, আমার কতটুকু ম্যাক্সিমাম আমার স্টোর থাকতে পারবে, ক্যাপাসিটি কতটুকু আছে সেটাকে আমি দেখতে হবে, এবং কোথায় কোথায় পাঠাচ্ছি তার তার স্পেসিফিকেশন আমাকে দেখতে হবে, ঠিক আছে। আর ইভেন এটাও দেখতে হয় যে কোন কান্ট্রির কতটুকু ডেভেলপ করছে এবং সেখানে সম্পূর্ণ ইউটিলাইজ করে সেটাকে কত বেনিফিট দিচ্ছে, আমাকে বেনিফিট কত দিচ্ছে, মানে আমি আমাদের ইন্ডিয়ায় কতটুকু বেনিফিট দিচ্ছে, ঠিক আছে, সেই দেখে আমাকে সম্পূর্ণ তৈরি করতে হয় সিস্টেমটাকে। ঠিক তেমনি ন্যাশনাল এনার্জি সিনারির ক্ষেত্রে সেম, যে ধরো আজকে আমার গ্রিড তৈরি করে ফেললাম, আলটিমেটলি গ্রিডের মধ্যে সম্পূর্ণ ইন্টারকানেক্ট করার পর বাইরে যে সমস্ত কান্ট্রির সঙ্গে আমরা গ্রিডের সঙ্গে কানেক্টেড করে রাখবো, আমাদের বেনিফিট কি রয়েছে। আজকে হুট করে আমাদের গ্রিড যদি বসে যায়, আমাদের গ্রিড যদি সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, কে সাপ্লাই দেবে আমাদেরকে, সেই বেনিফিটের সঙ্গে সিকিউরিটিও রাখতে হয়। এবং সম্পূর্ণ এই টোটাল শিফটিং যেটা প্রমোটিং করা হয়, তোমার সম্পূর্ণ ধরো শিফট ইনক্লুডিং করা হয় প্রমোট করার জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য, কেন করব, আমি কেন নেব, আজকে তোমাকে কান্ট্রি থেকে অন্য কান্ট্রি যখন যাবে তখন একটা প্রশ্ন করবে কেন নেব তোমার কাছ থেকে,
আমার কি বেনিফিট, আমার কি দরকার, আর এটা কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ঠিক তেমনি ন্যাশনাল এনার্জি সিনারিওর মধ্যে এটাও ঘটে যে তোমার কতটুকু ইমপ্রুভ করতে পারবে তুমি, সেটা ফসিল ফুয়েলের মধ্যে নাকি রিনিউয়েবলের মধ্যে নাকি নন রিনিউয়েবলের মধ্যে, না কোন এনার্জির মধ্যে সম্পূর্ণ টেক আপ করছো, আর সেটা পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর, কতটুকু পরিবেশের জন্য সুস্থতা এবং কতটুকু পরিবেশের জন্য অ্যাডভান্টেজ, এগুলো কিন্তু আমাকে দেখতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে সম্পূর্ণ এনার্জি অ্যাক্সিস। আজকে তুমি ধরো সাপোজ একটা সিটিজেন হয়ে গেছে, ইন্ডিয়া সিটিজেন হয়ে যাও, সিটিজেনের উপর ডিপেন্ড করে তুমি যেমন ইচ্ছা করে একটা তুমি রুরাল এলাকায় বাস করছো বা আরবান এলাকায় বাস করছো, তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে 800 ওয়াট, তুমি যেমন ইচ্ছা করে খরচা করছো। বাই ডিফল্ট তোমার যে ধরো সব আশেপাশে যে সমস্ত দেশ মানে পাড়া প্রতিবেশী রয়েছে, সে কি ভাববে যে আমি আমার নিজের মতন করে যতটুকু ইউটিলাইজ করা করছি, আমি সেভিং করে আমি যতটুকু পাওয়ার দরকার আমি রাখছি। আমার বিল যতটুকু দেখো, মাথা রাখতে হবে যে কারো কাছে টাকা থাকছে, টাকাটা কিভাবে খরচা করবে সেটা ভাবে, মানে ভাবে যে আমি কিভাবে এটাকে মেনটেন্স করে খরচা করবো। আবার কেউ ভাবে যে আমার কাছে টাকা রয়েছে, আমি টাকাটাকে কিভাবে আমার খরচা হয়ে চলে যাবে আমি ভাববো না। সেরকমই সিস্টেমটা এই জায়গাটা, যে এনার্জি অ্যাক্সেসটা এরকম। ঠিক আছে, মানে এনার্জি অ্যাক্সেস বলতে কি, ধরো সবার ইন্ডিয়ার মধ্যে আমি এনার্জিটাকে সেভিং করে সমস্ত গ্রিড পয়েন্টের মধ্যে রাখলাম। এবারে আমার মনে হলো যে না আমি কোনো একটা কান্ট্রির সঙ্গে আমি শেয়ার করব। এবার আমি যে শেয়ার করব, আমার বেনিফিট কি রয়েছে, মানে উই হ্যাভ টু টেক অ্যাকশন ফর এনি কাইন্ড অফ বেনিফিটস অ্যান্ড অলসো ইনক্লুড, সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে বেনিফিটের থেকে সবসময় চাহিদাটা কি তার। ঠিক আছে, আজকে তোমাকে এনার্জি অ্যাক্সেস দিয়ে দিলাম আমি, তুমি আমাকে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চালানো পড়লে, তারপরে অন্য কান্ট্রি থেকে তুমি যখন একটা পাচ্ছ, কোনো একটা ভালো রকম মানে এনার্জিটা পাচ্ছ, সেটাকে আমার থেকে অনেক কষ্টে কম পাচ্ছ, তার থেকে আমার থেকে বেশি বেনিফিট পাচ্ছ, আমাকে ভুলে গেলে হবে না। তার মানে তুমি তখন থেকে সেই সময়কে চ্যালেঞ্জ করতে হবে সেই সময়। কারণ কি তুমি 5-6 বছর তাকে সার্ভিস দিলে, তুমি তাকে সাপোর্ট করার জন্য, আজকে তোমার মানে অন্য কান্ট্রি তোমাকে সাপোর্ট করার জন্য তুমি এরকম করতে হবে না, এটা ডিল থাকে। যেমন ধরো অনেক সময় শুনেছো তোমরা G20, G7, সব শুনেছো না, এগুলো সব নামগুলো শুনেছো কিছু নয়, যে সামিট গুলো যেগুলো হয়, ব্রিক্স সামিট, এগুলো কেন হয়? দিস ইজ দ্য, হ্যাঁ একদম একদম কেন হয়? জি G7, G9, G20, কেন হয় এগুলো? এগুলো সাবমিট গুলো করা হয় এই জন্যই। আজকে আমাকে এই ন্যাশনাল এনার্জি সিনারিও কেন পড়তে হচ্ছে? আমি পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাব, পরবর্তীকালে আমি ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করে কোন জায়গায় কাজ করব, আমাকে সিস্টেম বুঝতে হবে। আমি ধরো সাপোজ আমার সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইলেকট্রিসিটি শেয়ার হচ্ছে, বা বাংলাদেশ বাদে আমি বললাম আমি শ্রীলঙ্কার সঙ্গে হচ্ছে, বা আমি ইউএস এর সঙ্গে হচ্ছে, বা যখন হবে, এই সিনারিও গুলো তোমাকে একটু ক্যাচ করতে হবে। তো সিমিলারলি এটাকে সম্পূর্ণ একটা বন্ডিং করা থাকে, সেটা সম্পূর্ণ একটা মানে সাবমিট করা হয়। সেই সাবমিটের বাইরে যদি কোনো সময় ব্রেক করে যায়, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে সেই কান্ট্রিকে। ঠিক আছে, ইভেন এনার্জি অ্যাক্সেসের পর দেন তুমি ক্লাইমেট যে থাকে গোলটাকে, সেটাকে মাথায় রাখতে হবে যে তুমি ধরো তাদের এনার্জি, তুমি ধরো ন্যাশনাল এনার্জির উপর ডিপেন্ড করে এনার্জি তৈরি করছো, প্রত্যেক দিন দূষণমুক্ত হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে তুমি আহ, কয়লাকে পুড়াচ্ছ, সমস্ত এনার্জিটাই কয়লা থেকে পাচ্ছ, কয়লাকে পুরোপুরি গোটা পরিবেশটাকে ধোঁয়ামুক্ত করে দিচ্ছ, মানে কালোই কালো করে ফেলেছো। তাহলে আমার কি রইলো টার্গেট? গ্লোবাল ওয়ার্মিংটাকে কি করে পলিউশনটাকে লিমিট করতে পারলাম? করতে পারলাম না। তাহলে তোমার কাছ থেকে যে নেব গ্রিন হাউস গ্যাসটা ইমিশনের কতটা এফেক্টেড করছে, সেটাও কিন্তু অনেক সময় দেখা হয়। তার জন্য রিডিউস করার জন্য আজকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কেন ভাবছে যে সম্পূর্ণ রিনিউয়েবলের প্রতি ভরসা করছে কেন? রিনিউয়েবলের প্রতি ভরসা করার কারণটা হচ্ছে এইটাই, যাতে করে পলিউটেডটাকে সম্পূর্ণ জিরো নাই করতে পারুক, বাট আমার কি হচ্ছে বাকি যে সমস্ত সোর্সের তুলনায় অনেকটাই রিডিউস করতে হবে। তো ন্যাশনাল এনার্জি সিনারিওর মধ্যে এক্সাম্পল কি হবে, যেমন প্রাইমারি এনার্জি সোর্স সবথেকে ভাইটাল। মাথা রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল একবার, যে ন্যাশনাল এনার্জি সোর্সের সিনারিওর এক্সাম্পল কি। প্রথমে মাথা রাখবে এক কথায় হচ্ছে আমাদের তো সম্পূর্ণ কি হবে, সেকেন্ডারি সোর্স নিলে হবে না, প্রাইমারি সোর্সে লাগবে। তাহলে প্রাইমারি সোর্সের মধ্যে কি কি হয়, প্রাইমারি সোর্সের মধ্যে যেমন কোলকে যেমন মনলি স্টিল করা হচ্ছে ডোমিনেটেড রোল প্লে হিসাবে, তো সেখানে ইনক্রিজ করে ইনভেস্ট করা হচ্ছে সোলার, উইন্ড, ঠিক আছে, হাইড্রো পাওয়ার এক্সেট্রা। মানে অ্যাকচুয়ালি কোলটাকে আমরা যতটুকু পারি আস্তে আস্তে খতম হতে যাচ্ছে। আমরা যদি খতম একদিন হয়ে যাবে, তখন আমরা কি করব? সম্পূর্ণ নির্ভর করতে হবে সোলারের উপর, নির্ভর করতে হবে উইন্ডের উপর, নির্ভর করতে হবে হাইড্রোর উপর, নির্ভর করতে হবে বায়োম্যাসের উপর। তো তার আগে থেকে প্রিভেন্টেড আমাকে কি করতে হচ্ছে, এই সব সিনারিও দিয়ে দিয়ে আস্তে স্টেবল করতে হচ্ছে। আজকে তুমি ভাবো না, আজকে আমরা যখন আমরা ছোটবেলায় আমরা অ্যান্ড্রয়েড সেট কে জানতাম জানতাম না,
বাট তখন থেকে কি তুই সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সেটে সম্পূর্ণ কি হচ্ছে ডেভেলপ করতে শুরু করছে, তবে তো আজকে এই যুগে দাঁড়িয়ে আমরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করছি। সিমিলারলি এই এই ন্যাশনাল এনার্জি সিনারিওটা আজকে বলে নয়, প্রায় তুমি যে কোনো নতুনত্ব কিছু তৈরি করতে গেলে তার প্রায় 10 বছর 5 বছর আগে থেকে সেই সিস্টেমটাকে আপডেশন করতে হয়। আজকে তুমি ভাবছো যে আমার এই যে বলো না, আজকে সমস্ত ট্রেন, আগেকার যুগের ট্রেন গুলো কিসে চলতো, কয়লা পুড়িয়ে সম্পূর্ণ ট্রেন চলতো, আজকে কি হচ্ছে সম্পূর্ণ কি হয়ে গেছে, ডিজেল থেকে কি চলে এসছে, ডিজেল থেকে ইলেকট্রিক চলে এসছে, ইলেকট্রিক থেকে কি যাবে, এবারে সম্পূর্ণ রিনিউয়েবলের উপর ভরসা করতে হচ্ছে, তাই তো, হ্যাঁ কি না বলো। আজকে কিছু কিছু জায়গায় আমার রিনিউয়েবলের উপর ভরসা করতে হচ্ছে। আমরা কি হচ্ছে সম্পূর্ণ ক্লাইমেটের উপর ডিপেন্ড করে চেঞ্জ করছি, অর্থাৎ চেঞ্জ আমরা করছি কিসের উপর, সম্পূর্ণ এনভায়রনমেন্টের উপর। ঠিক তেমনি এটাও ভাবতে হবে যে আজ কয়লাকে পুড়িয়ে ট্রেন চলতো, সেখান থেকে ডিজেল আসলো, ডিজেল থেকে সম্পূর্ণ ইঞ্জিন, সেখান থেকে ইঞ্জিনে কি হচ্ছে সম্পূর্ণ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিন থেকে আবার চেষ্টা করছি সোলারে। ঠিক আছে, জাপানে কিছু কিছু জায়গায় দেখেছো হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিন তুলে দিয়ে, এই ইলেকট্রিক ট্রেনকে তুলে দিয়ে আরো কি হচ্ছে হাইড্রোজেন ট্রেন তৈরি হচ্ছে, শুনেছো নিশ্চয়ই, তাই না? তাহলে কেন হচ্ছে এগুলো, দ্যাটস দ্য সিনারি অফ কি ন্যাশনালিটি। তার জন্য প্রাইমারি নিজের সোর্সের উপর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, এনার্জি ডিমান্ড এগুলো পড়ালাম, এগুলো জাস্ট ফ্যাক্ট একটা ছোট্ট নোটের মতো মনে রাখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সম্পূর্ণ এনার্জি কনজারভেশন কি, বেসিক্স আইডিয়া ভালো করে শোনো। এনার্জি কনজারভেশনের ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন বলছে এনার্জি কনজারভেশন একটা জাস্ট, এনার্জি কনজারভেশন কি, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ লেস অফ এনার্জি, আমরা কতটুকু লেস অফ এনার্জিটা বিং দ্য মোর এফিসিয়েন্সি। এই কথাগুলো শোনো, বারবার বলেছি পরীক্ষা খাতায় কিছু লিখো না লিখো, এতখানি লিখো। এনার্জি কনজারভেশন রেফার টু দ্য, যদি আমি দেখতে চাই সম্পূর্ণ কি হচ্ছে, ইউজ অফ দ্য লেস অফ এনার্জি ব্রিজিং অফ মোর এফিসিয়েন্সি। বেশি এফিসিয়েন্সি লাগবে, বাট আমাকে সম্পূর্ণ কি হবে, যে রিডিউসিং করতে হবে যে আননেসেসারি যে সমস্ত এনার্জি কনজাম্পশন গুলো আছে, আমার দিল দরকার নেই সেগুলো কেন কাজে লাগাবো। তো সিমিলারলি এখানে কি বলা হচ্ছে যে আমার রিডিউস করতে হবে টোটাল ডিমান্ড ফর দ্য এনার্জি থ্রুআউট অফ দ্য বিহেভিয়ার চ্যালেঞ্জ। আমার যতটুকু ডিমান্ড লাগবে ততটুকুই কাজে লাগাবো, বাকিটাকে সম্পূর্ণ ইমপ্রুভ টেকনোলজির মাধ্যমে সম্পূর্ণ অপটিমাইজ করব, প্রসেসটাকে রিডিউস করব, যাতে করে আমার এনার্জি সেভিংস করতে হবে। লাইক দ্যাট তোমার বাড়িতে যদি 24 ঘন্টায় ফ্যানটা চলছে, তুমি কন্ট্রোল করার জন্য তুমি একটা কিছু রেগুলেটর লাগিয়ে দিচ্ছ। আমি ফ্যানের রেগুলেটর করছি, স্পিডের আমার বেশি হাওয়া দরকার নেই, যতটুকু দরকার কন্ট্রোল করছি। এক্সাম্পল ফর অ্যানাদার, তোমার একটা রুম রয়েছে, সেই রুমে তুমি যতক্ষণ ঢুকবে যতক্ষণ থাকবে ততক্ষণ উপর ডিপেন্ড করে ফ্যান টিভি এসি চলবে, তুমি বেরিয়ে যাবে ফ্যান টিভি বন্ধ হয়ে যাবে, অটোমেশন সিস্টেম। তাহলে এনার্জি সেভিংস করতে শিখেছি আমরা। তো নিড কেন, আমরা এটা সবথেকে ভাইটাল এবং ইম্পর্টেন্ট বলা বলে দিচ্ছি, স্টার মার্ক দিয়ে দেখো। নিড কি, বেসিক জিনিস, স্যার এনভায়রনমেন্টাল আমাকে সম্পূর্ণ প্রোটেকশন দিতে হবে। ঠিক আছে, মানে আজকে আমি দিনে এনার্জি কনজারভেশন করতে যে আমি দেখলাম অনেক সময় পলিউশন ক্লাইমেটের চেঞ্জের উপর ডিপেন্ড করে কিছু এনার্জি, আজকে ধরো সাপোজ তোমাকে আমি বললাম ভীষণ পরিমাণে ধোঁয়া হয়েছে, সেই ধোঁয়ার কারণে অনেক সময় দেখবে যে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, যেমন ঠিক তেমনি আমাদের এই এনার্জি কনজাম্পশনের ক্ষেত্রে এনভায়রনমেন্টের প্রোটেকশনটার কি এমন সম্পর্ক রইল, কি এমন সম্পর্ক, কেউ একজন বলো যে আমার এই ক্লাইমেট চেঞ্জের উপর ডিপেন্ড করে এনভায়রনমেন্টের প্রোটেকশনটা কি এমন সম্পর্ক যে ইলেকট্রিক্যাল এনার্জি সেভিংস লাগবে। আজকের দিনে দাঁড়িয়ে ধরো সাপোজ জল ঝড় বৃষ্টি, আমরা জানি ক্লাইমেট চেঞ্জের উপর ডিপেন্ড করে হয় কি হয় না। যখন আমার ক্লাইমেট চেঞ্জের উপর শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল এবং গরমকাল আসে কি আসে না, তাহলে আমার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এফেক্ট হচ্ছে, সেই এফেক্টের উপর ডিপেন্ড করে শীতকালে যে পরিমাণে ফ্যান চলে, মানে সরি গরমকালে যে পরিমাণে ফ্যান চলে শীতকালে সেটা চলবে না, তাহলে আমরা কি হচ্ছি, তাহলে আমরা সেই চেঞ্জেসের কথা বলছি। এনভায়রনমেন্টের প্রোটেকশনটা মানে হচ্ছে কনভার্সন অফ এনার্জি রিডিউসিং করছি গ্রিন হাউস গ্যাসের উপর, যেখানে আমরা ডে লাইট, আজকে ধরো দাঁড়িয়ে আমরা আর্টিফিশিয়াল লাইট ইউজ করছি, বাট আমরা যদি ডে লাইটকে কাজে লাগাই তাহলে তো আমরা সম্পূর্ণ কি করতে পারি, এনার্জি সেভিং করতে পারবো অনেক। দিস দ্য ওয়ান কেস। সেকেন্ড কেস, কস্ট সেভিং করতে পারবো আমরা, যদি আমরা এনার্জি সেভিং করতে পারি আমরা কস্টটা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রিক বিল সারাদিনে যে পরিমাণে চলার দরকার তার থেকে আমি যদি কম চালাতে চাই তাহলে আমার সম্পূর্ণ এনার্জি সেভিং হচ্ছে, এনার্জি কনজাম্পশন করতে পারছি, তাহলে সম্পূর্ণ কি হচ্ছে লোয়ার ইউটিলিটি, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু আমরা করবো, বিলটা কম হবে, অপারেটিং কস্টটা অনেক কম হবে, এবং সেক্ষেত্রে থেকে সম্পূর্ণ কি হতে পারে ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে, আছে ধরো অফিস, অফিসে কর্মচারী নেই, এমপ্লয় নেই, বাট লাইট ফ্যান টিভি চলছে, ল্যাপটপ চলছে, পিসি চলছে, আলটিমেটলি ওগুলোকে যদি অটোমেশন সিস্টেম করতে পারি, দেন উই হ্যাভ টু সেভিং অফ কস্ট, রাইট, আমরা করতে পারি তো, হ্যাঁ কিনা। 3 নম্বর হচ্ছে, হ্যাঁ,
সাস্টেনেবল এনার্জি সাপ্লাই, অবভিয়াসলি যে আমরা অ্যাভেলেবেল এনার্জি সোর্সটা যদি থেকে থাকে ফসিল ফিউল থেকে, তাহলে আমরা বাস্তব জগতে ফিরবো না। আমরা রিনিউয়েবল এনার্জি সোর্স যদি থেকে থাকে, আমরা বাড়িতে কথা বলি, আমার বাড়িতে যদি সম্পূর্ণ সোলার সেল দিয়ে সব 24 ঘন্টা চালাতে পারি, তাহলে আমি কেন ইলেকট্রিক বিল নিতে যাবো ভাই? স্বাভাবিক। তো সিমিলারলি হচ্ছে সাস্টেনেবল অবশ্যই এনার্জি সাপ্লাইটা অবশ্যই দরকার, অ্যান্ড দেন হচ্ছে এনার্জি সিকিউরিটি। নিড, 4-5টা মনে রাখবে, নিড কিন্তু খুবই দরকার। এনার্জি সিকিউরিটি বলতে কি, ধরো সাপোজ আমার ডিমান্ড এতটুকুই, আমি ইউজ করলাম এতটুকুই, বাট ডিক্রিজ করছে এতটুকু, আমার ইমপ্রুভ, মানে এটাকে এনার্জি সিকিউরিটি বলতে কি। ধরো সাপোজ আমার বাড়িতে সোলার লাগানো আছে, রাতের দিকে আমার সোলার তো চলবে না, সূর্যরশ্মি পাবো না, আমি সিকিউরিটি কি রাখবো এনার্জি সেভিং এর জন্য? ইনভার্টার। আমার যতটুকু দরকার ততটুকুই। কিন্তু এখানে এনার্জি সিকিউরিটির মধ্যে মিন হ্যান্ডস বলতে ইমপ্রুভ করছে এনার্জি সেভিংটা কতটুকু ন্যাশনাল এনার্জি সিকিউরিটিটা রয়েছে। অ্যান্ড নেক্সট হচ্ছে এনার্জি অডিট। কি বলছে এনার্জি অডিট? এনার্জি অডিট কি অ্যাকচুয়ালি? এনার্জি অডিট কি? আচ্ছা, এনার্জি কনজাম্পশনটা বুঝতে পেরেছো কি জিনিসটা? এনার্জি কনজাম্পশন বলতে কি? এনার্জি কনজারভেশন বলতে জাস্ট উই হ্যাভ টু লেস অফ এনার্জি using the any places of the device এই equipment, and also bringing out the more efficiency। ঠিক আছে, মানে আমাকে মাথায় রাখতে হবে কম এনার্জি, মানে বেশি এনার্জি ইউজ যদি করে ফেলি, সেটাকে সম্পূর্ণ কিন্তু মোর এফিসিয়েন্সি রাখতে হবে। যেখানে আমার দরকার নেই সেখানে আমার লেস অফ এনার্জি ইউজ করতে হবে। ঠিক আছে, সেটাকে আননেসেসারি ইউজ করলে হবে না, যেটাকে নেসেসারি দরকার সেটাকে আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, সেটা তার ডিমান্ডের উপর ডিপেন্ড করে, এনার্জি বিহেভিয়ার উপর চ্যালেঞ্জ করতে হবে, সেটাকে ইমপ্রুভ করতে হবে টেকনোলজির উপর, এবং অপটিমাইজ প্রসেসটাকে নাম হচ্ছে এনার্জি কনজারভেশন। নিডটা ভালো করে পড়বে। অ্যান্ড নেক্সট হচ্ছে এনার্জি অডিট। এনার্জি অডিট কি? অডিটটা কি? অডিট মিনস কি বলো? অডিট মানে কি জানো তো সবাই? আজকে আমি মুখে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আমার এত ইউনিট পড়েছে, পরের মাসে এটাকেই নিয়ে যাও, আদৌ কি শুনবে কেউ? আদৌ কি শুনবে? শুনবে না। তাহলে এনার্জি অডিট কি অ্যাকচুয়ালি? এনার্জি অডিটটা হচ্ছে একটা সিস্টেমেটিক্যালি প্রসেস, ঠিক আছে, যেটা কোনো একটা ইন্সপেকশন এবং তোমার একটা সার্ভের মাধ্যমে অ্যানালিসিস করা হয়। যেই এনার্জিটা ফ্লো করছে কোন একটা বিল্ডিং, কোন একটা প্রসেস, কোন একটা সিস্টেম, কোন একটা আইডেন্টিফিকেশন, এনার্জি সেভিংসটা যতটুকু অপরচুনিটি হিসেবে দেখবো, তার রিডিউস কনজাম্পশন করে কম্পোজিশনের পারফর্মটা কতটুকু করছে সেটাকে একটা বিলিং প্রসেসের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার মানে আমাদেরকে বলতে চাইছি এটাই, যে এনার্জি অডিট ইজ দ্য একটা সিস্টেমেটিক প্রসেস অফ ইমিডিয়েটলি কি হবে এনার্জি ইউজ অফ দ্য বিল্ডিং, যে কোনো আমার ফেসিলিটি হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, প্ল্যান হতে পারে। আমার গোল কি থাকবে? আইডেন্টিফাই থাকবে এরিয়া, এনার্জি ওয়েস্টেজ যাতে কতগুলো কম কম করতে পারি। ঠিক আছে, তার জন্য আমরা এনার্জি অডিট করে থাকি। যে আমি কেন ওখানে অডিট করলাম, আজকে আমি ওখানে ভিজুয়ালাইজেশন, আমি ওখানে কেন অডিট করলাম, আমি ওখানে কেন রিপোর্ট করলাম, কারণ কি আমি দেখতে গেলাম বিল্ডিং এর মধ্যে কি কি বসবে, কি কত ওয়াটের লোড বসছে, কতটা তার যাচ্ছে, কতটা তারের লেন্থ রয়েছে, আমি রেকমেন্ডেশন করবো, যাতে করে এফিসিয়েন্সিটা ইমপ্রুভ হয় এবং লেস অফ তোমার লসটা হয়। ঠিক আছে, তত আমরা সম্পূর্ণ এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হলে এনার্জি ইউটিলাইজটা বেশি করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে এনার্জি অডিট বলতে এটাই বোঝায় যে একটা সিস্টেমেটিক প্রসেস অফ মুভমেন্ট অফ এনার্জি। ওকে, আর এটুকু মাথায় রাখতে হবে, আর একটা জিনিস আছে, এখানে নিড আসার আগে এখানে অবজেক্টটা ধরা হয়নি, অবজেক্টটা বড় দরকার ছিল। এখানে অবজেক্টটা তাহলে কি হচ্ছে, মেন হচ্ছে আমার, দেখো লিখে রাখো তো একটু এনার্জি অবজেক্টটা কি। মানে এর অবজেক্টটা হচ্ছে আইডেন্টিফাই অফ এনার্জি ওয়েস্ট, লিখো একটুখানি, অবজেক্টস বলে লিখে রাখো এক কথায়, কারণ কি পরীক্ষা শর্ট কোশ্চেন দিয়ে দেয় একটা। এনার্জি অডিটের অবজেক্টস হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই এনার্জি ওয়েস্ট, আইডেন্টিফাই এনার্জি ওয়েস্ট, রেকমেন্ডেড, রেকমেন্ডেড ইমপ্রুভ,
বা ইমপ্রুভমেন্ট করো, ভালো হবে ইমপ্রুভমেন্ট ফর কস্ট, ফর কস্ট। এই লিখছো তোমরা? আমি বলে বলে যাচ্ছি, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, এটা লিখে নাও, অবজেক্ট বলে লিখবে, ঠিক আছে, এক কথায়। তুমি 1-2 নম্বরে কোশ্চেন ঢুকিয়ে দেয়। কস্ট, কি লিখলাম সেন্টেন্সটা? আইডেন্টিফাই দ্য এনার্জি কস্ট, রিকমেন্ড দ্য ইমপ্রুভস ফর কস্ট ইন্ডাক্স, কস্ট রিডাকশন and reduce of the carbon emission, and 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 reduce carbon emission, কার্বন ইমিশন লিখে রাখো এটা। কার্বন ইমিশন, এটা অবজেক্ট, বুঝেছো? এনার্জি অডিটের মেন অবজেক্ট এটাই, ইমিশন। ওকে, কি লিখলাম? অবজেক্ট মানে অবজেক্টের ক্ষেত্রে আইডেন্টিফাই এনার্জি ওয়েস্ট, ঠিক আছে, আইডেন্টিফাই এনার্জি ওয়েস্ট, রেকমেন্ডেড ইমপ্রুভমেন্ট ফর কস্ট রিডাকশন অ্যান্ড রিডিউস অফ দ্য কার্বন ইমিশন, বাস এটুকু মনে রাখো। অ্যান্ড নেক্সট হচ্ছে নিডেড। হোয়াই নিড অফ এনার্জি অডিট? কেন দরকার বলো তো আমাকে একটু, কেউ কেউ বলো, কেউ যে কেউ একজন বলো, তারপর আমি বলছি কেন দরকার। এনার্জি অডিট যদি করতে পারলে আমার প্রথমে একটা কি কথা আসবে, আমি এনার্জি সেভিং করতে পারবো, আমার টাকা বেঁচে যাবে, প্রথম কথা, তাই তো? তাহলে আমার প্রথমে দরকার একটা এনার্জি অডিট করে আমরা এনার্জি সেভিং করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো ইম্প্রুভমেন্ট অফ এনার্জি সেভিং। একদম ঠিক। তাহলে আমরা ওভারঅল এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করতে পারবো। একদমই রাইট। ওভারঅল বলতে কি, আমার যে সমস্ত ইকুইপমেন্ট গুলো থাকবে, ইকুইপমেন্ট বলা ভুল, মানে যে সমস্ত, হ্যাঁ, যেগুলো আমার লস হচ্ছে সেগুলো ওভারঅল এফিসিয়েন্সি করতে পারবো। ধরো সাপোজ এই যে আগের দিন ফুল ফর্ম বলে দিলাম, বলো এই ফুল ফর্মটা কে বলবে? হাই ভোল্টেজ এসি বলবে না, বলে দিচ্ছে আগে থেকে বলে দিলাম। হুম, থেকে গেলে কেন? ইন ভেন্টিলেশন, ইয়েস, রাইট, এটা লিখে রাখো। হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয় যেটাকে সম্পূর্ণ একটা এনভায়রনমেন্ট অফ এফিসিয়েন্সিকে ইনক্রিজ করে, নট হাই ভোল্টেজ এসি কারেন্ট। ইট ইজ অফ ফুল ফর্ম অফ হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। লিখে রাখো, ভি ফর, এইচ সরি, এইচ ফর হিটিং, হ্যাঁ, নট হিট, হিটিং, হ্যাঁ, এটা মাথায় রাখবে, কিন্তু অনেকে বলে হিট, না, হিটিং। ভি ফর হচ্ছে ভেন্টিলেশন, ভেন্টিলেশন সরি, হ্যাঁ, এয়ার, এয়ার কন্ডিশনিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বাকিটা লিখে নাও, এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনিং, হ্যাঁ, এয়ার কন্ডিশন বলে না, এয়ার কন্ডিশনিং হয়। তো এই যে সম্পূর্ণ এইচভিএসি, লাইটিং মেশিনারি বা ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত প্রসেস গুলো থাকে, যে সমস্ত কম্পোনেন্ট গুলো থাকে, তাকে সম্পূর্ণ ওভারঅল এফিসিয়েন্সি আমরা করতে পারবো অডিট করলে। কারণ কি দেখতে পাবো, অডিট মানে কি, যে আমি একটা মেশিনকে দেখলাম অনেক দিন ধরে, 2 দিন 3 দিন করে অডিট করলাম, দেখলাম মোটরের মধ্যে এইটা প্রবলেম আছে, এটাকে চেঞ্জ করতে হবে, এটা এফিসিয়েন্সি হবে, ওয়াইন্ডিংটা অনেকদিন হয়ে গেছে, এখানে গ্রিজ দিতে হবে, এখানে বল বিয়ারিং গুলো চেঞ্জ করতে হবে, মানে আমরা এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতে পারছি, আইডেন্টিফাই হয়, ঠিক আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে রেগুলেশন, ঠিক আছে। কমপ্লেন্স অ্যান্ড রেগুলেশন বলতে যে হেল্প অফ বিজনেসের ক্ষেত্রে আমার কাজে লাগে। কারণ কি দেখো, আজকে আমি যদি অডিট করে রাখি, 6 মাস পর, 1 বছর পর যদি আমি কোনো একটা কোম্পানি খুলতে চাই, তাহলে আমার সম্পূর্ণ হেল্প হবে, হবে কি হবে না? একটা স্ট্যান্ডার্ডেশন পাবো যে না, আচ্ছা, আমি এই প্রোডাকশনের ক্ষেত্রে এই এত টাকা আমার আগের মাসে, আগের বছরে এত খরচা হয়েছে, এত টাকা বিলিং প্রসেস আছে আমার কাছে। প্রসেস কি পছন্দ বলো? অডিট যদি করা থাকে, আমরা এটা করতে পারবো কি পারবো না? হ্যাঁ কি না? পারবো তো? তাহলে সিমিলারলি আমার কি হচ্ছে, একটা অডিট মানে হচ্ছে একটা ডাটা ওরিয়েন্টেশন, যেই ডাটা ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা সম্পূর্ণ আগে হেল্প পেয়ে বিজনেসকে গ্রো করাতে পারবো, ঠিক আছে। শুধু বিজনেস বলে না, যে কোনো ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে আমার যদি অডিট করা থাকে না, তাহলে আমি সম্পূর্ণ কি করতে পারি, সেটাকে একটা
এনার্জিটাকে সম্পূর্ণ রেগুলার স্ট্যান্ডার্ডেশন করতে পারবো, আবার সেটাকে বেসিস মানে ভাবে বলতে পারো ইমপ্রুভ করতে পারবো। সাস্টেনেবিলিটি গোল অবভিয়াসলি এটা খুব একটা বিরাট এই পয়েন্টটা সব জায়গায় কিন্তু কাজে লাগাতে পারো। এনার্জি কনজারভেশন অডিটটার সাস্টেনেবিলিটি এই ওয়ার্ডটা ভালো করে মাথায় রাখবে। সাস্টেনেবিলিটি সব জায়গায় কিন্তু তুমি মানে বেশিরভাগ মোর দ্যান কিন্তু এই ওয়ার্ডটাকে দিয়ে কাজে লাগাতে পারো। এটা কি বলে, যে কোনো অর্গানাইজেশন আছে, ধরো মানে আমার টার্গেট কি সাস্টেনেবিলিটি হতে হবে, আমি আমার একটা অ্যাফোর্ডেবলের মতো হতে হবে, আমার একটা প্রাইসটা নিচ্ছি, আমার এনার্জি কনজাম্পশন সবসময় করতেই পারছি না, আমার লস হয়ে যাচ্ছে কার্বন ফুট মানে কার্বন এমিশন নেই, তো সেটা করলে হবে না। কার্বন ফুটপ্রিন্ট হতে হবে এবং আমার লোয়ার রিডিউস হতে হবে কস্টটা, আর এফিসিয়েন্সিটা বেটার হতে হবে, লস রিকোয়ারমেন্ট কম হতে হবে, তবেই তো আমার দরকার এনার্জি অডিটটা। তো এই টোটাল 4টে 5টা করে পয়েন্ট কিন্তু মনে রাখুন, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ কি এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। এনার্জি কনজারভেশন, এনার্জি অডিটের ডেফিনেশন কি, এইটুকু ডেফিনেশন, নিড এবং অবজেক্ট গুলো লিখতে হবে, ঠিক? অ্যান্ড ডিফারেন্স বলতে কি, পারপাস, এনার্জি কনজারভেশন কোথায় ইউজ করব আমরা, এবং এনার্জি অডিটটা কোথায় ইউজ করব। এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে কি হবে, আমরা রিডিউশন কি হতো, ওভারঅল একটা এনার্জি কনজারভেশন থ্রু অফ দা বিহেভিয়ার ব্যাটারি বা বেটার করতে পারি, যেমন কাজটা আইডেন্টিফাই করে যে সাজেস্টিভ। হ্যাঁ কি বলছো বলো। হ্যালো, তাই কি? আজকে নেটওয়ার্ক খুব ভালো আছে, কেটে যাচ্ছে। এনিওয়ে, ওকে জাস্ট ওয়েট। ঠিক আছে, তার মানে আমাদেরকে মেনলি দেখো, এখানে কি বলবে, এনার্জি অডিট বলতে কি, জাস্ট একটা হ্যাঁ, ওকে ফাইন, একটা সাজেস্টিভ করে ইমপ্রুভ করার জন্য পারপাসে, ঠিক আছে? এই পারপাসটা লাগবে। স্কোপ কি, এনার্জি কনজারভেশন তো আমরা পড়ে নিলাম, স্কোপ কি করবে, আমার এনার্জি কনজারভেশন করে আমার স্কোপটা থাকে যে সম্পূর্ণ একটা লাইফ টাইম চয়েস করতে পারবো, যে আমার না এটা বেটার না এটা বেটার। একটা ল্যাম্প যখন কিনতে যাই, আমরা আগে দেখি যে আচ্ছা কতদিন তুমি গ্যারান্টি দেবে বলো, সে গ্যারান্টি দিচ্ছে মুখের ভাষায়, আমি দেখে নেবো লাইফ টাইম কতটুকু রয়েছে, ঠিক আছে? আর এনার্জি অডিট বলতে আমরা স্কোপ বলতে কি, একটা ওয়ান টাইম পিরিয়ডের মধ্যে একটা এক্সামিনেশন করি, যেটাকে সম্পূর্ণ কি করে প্রোভাইড করি প্রেসক্রিপশন রেকমেন্ডেশন, যাতে এনার্জি সেভিংটা কতটুকু করতে পারে একটা টাইম শিডিউলের মধ্যে। অ্যাপ্রোচ কি রয়েছে, এখানে অ্যাপ্রোচ বলতে কি, আমার সম্পূর্ণ এনার্জিটাকে ডেইলি কতটুকু লাইফস্টাইলের মধ্যে ইউজ করতে পারবো, এবং কতটুকু আমাকে নিড অফ না ইউজ করে সম্পূর্ণ সেভিং করতে পারবো, ঠিক আছে? অ্যান্ড এনার্জি অডিটের অ্যাপ্রোচ কি থাকবে, এখানে মেজারমেন্ট অ্যানালিসিস করে এবং রিপোর্টিং একটা ফাইল তৈরি করে, সেটাকে পেটেন্ট টাইপ তৈরি করে এবং সেটাকে আইডেন্টিফাই করে সাজেস্টিভ করে সেটাকে সম্পূর্ণ স্টেপ বাই ইমপ্রুভ করা। মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি মনে করো যে আমি পড়ে ফেললাম, হয়ে গেল, চাকরি করতে যাচ্ছি, আমার যে চাকরিতে যাবো আমি যে পড়ে সেটাই হয়ে যাবে না। তুমি যেটা পড়ছো সেটাকে ইমপ্লিমেন্ট করে কোম্পানিতে গিয়ে সম্পূর্ণ কি করতে হবে, সেটাকে ইউটিলাইজ করতে হবে। আজকে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো, সেখানে ইন্ডাকশন মোটর অপারেট করছো, ইন্ডাকশন মোটরকে তুমি অপারেট করছো 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, কোনো মেনটেন্সই তুমি ধারে কাছে নেই, তাহলে তুমি সেই মোটরটা কি এফিসিয়েন্সি দিতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, সেটা অডিট করতে হচ্ছে। অডিট মিনস কি, মেশিনের মধ্যে কোথায় কি চেঞ্জ আছে, কোথায় কি চেঞ্জ করতে হবে, কোথায় কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, এফিসিয়েন্সি লসটাকে রিডিউস করতে হবে, কোথায় ওয়্যারটা ঠিক নেই, ওয়্যারের কেবিলের লিকেজ হচ্ছে, ওয়্যারের মধ্যে সম্পূর্ণ থিকনেসটা মানে ইয়ে হয়ে গেছে, মানে লসটা বেশি হচ্ছে, তার থিকনেসটাকে যদি একটু বাড়ানো কমা যায়, মানে তোমাকে সম্পূর্ণ লক্ষ্য রাখতে হচ্ছে, ঠিক আছে? তবে তুমি রিপোর্টিং করছো, তারপর তুমি দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে, তো এবারে বেটার হচ্ছে। এবারে এফিসিয়েন্সি, আমার ঘন্টায় যে পরিমাণে এফিসিয়েন্সি মানে তোমার ঘন্টায় যে পরিমাণে প্রোডাকশন দিচ্ছিল তার 3 গুণ প্রোডাকশন দিচ্ছে মেশিনটা। কেন দিচ্ছে? কারণ কি, উই হ্যাভ টু মেনটেনেন্স দি মেশিন, অডিট করলে, জানলে, শিখলে, ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে আউটকাম, আমি ওখান দিয়ে কতটুকু বার করতে পারছি, মানে আউটপুটটা কতটুকু আছে এনার্জি সেভিংস এর ক্ষেত্রে, সেটা আমরা সম্পূর্ণ এখান থেকে দেখতে পাই। পার্থক্যটা ছেড়েও সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো, এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট বলতে কি বোঝো, আর নিড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড নেক্সট, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2023, যে এনভায়রনমেন্ট গুলো কজেস গুলো রয়েছে এনার্জি সেভিংস এ, সেগুলো একটু আমরা দেখবো। ওকে, সেকশন নাম্বার, তাই কি এতক্ষণ ধরে সব ঠিকঠাক ছিল, জাস্ট হোল্ড অন, প্রবলেম তো হবে না কিছু একটা।
মাঝে মাঝে হচ্ছে না। হুম। ওকে 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 ওকে, ওটা হয়তো ব্রেক করছে। যাই খেয়ে দেখো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2023। হ্যাঁ বলো। হুম। ঠিক আছে, তো এবারে সব আশা করি ঠিকই আছে। এবার দেখো, হুম হুম, 2003 সালে আমার যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট তৈরি হয়েছিল, সেখানে যে আমার টোটাল এনার্জি কনজারভেশন নিয়ে কথা বলা হয়েছিল অল ওভার, মানে আমার আমার ইন্ডিয়াতে দেখবো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস দেখছি 2003 সালে কিছু কিছু চেঞ্জেস আনা হয়েছিল এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে। ঠিক আছে, সেই এনার্জি চেঞ্জেস ক্ষেত্রে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে কতটুকু এনার্জি এফিসিয়েন্সি করেছিল, তার একটা রোল প্লে, একটা স্ট্রাকচার তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, ফুল ফর্মটা একটু দেখে রাখতে হবে, এটা লিখে রাখো। NAPEE, ফুল ফর্ম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন এনার্জি এফিসিয়েন্সি, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2023, এনার্জি কনজারভেশন। এটা ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি বলতো, থিওরিটিক্যাল তো অনেকে স্কিপ করে বেরিয়ে যায়, আমি মনে করি যে একটু পড়লে, যেমন ধরো আমার হয়তো কালকে হয়তো আমার একটা বইয়ের স্ট্যাটাস দেখেছিলে। ঠিক আছে, 2023 সালে দেখেছো, ন্যাশনাল ইলেকট্রিসিটি কোড যে আছে। হুম। তো ওই বইটার আপডেট, ওই বইটার আপডেট ভার্সন আমার কাছে রয়েছে, মানে 2025 সালে। এই 2025-এর বইটা এখন আমার কাছে রয়েছে, আমি 23টাই দেখছিলাম। 23 দেখলে কি বলতো, আমি 25টা যখনই পড়তে যাব না, তখন এটা অ্যাকচুয়ালি বিআই স্ট্যান্ডার্ড থেকে তৈরি করা হয়েছে, ব্যুরো অফ স্ট্যান্ডার্ড থেকে। আর এই বই সবাইকে দেওয়া হয় না। ঠিক আছে, বইগুলোর দামও আছে মোটামুটি, দেখছিলাম 11,999, 899 এরকম, মানে প্রায় 8,000-এর উপরে সব বইগুলোর দাম। তো আমি কালকে এইটাই দেখছিলাম, তোমাদের যেহেতু পড়াতে হচ্ছে, আমি একটু আপডেট দেখছিলাম যে ইন্ডিয়ান লিটারেসি রুলস এর উপর ডিপেন্ড করে বিআই স্ট্যান্ডার্ড কি কি চেঞ্জেস নিয়ে এসেছিল। অনেক কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। ইভেন 2023টা কেন দেখছি, 2023টা দেখলে 2025 সালে আর একটা কি চেঞ্জ হয়েছে, সেটা আমি আপডেট থাকতে পারবো। বুঝেছো? ওই বইগুলো খুব সুন্দর, আমি যদি পারি তোমাদেরকে যে পড়াচ্ছি এনার্জি কনজারভেশনের উপর ডিপেন্ড করে একটা পিডিএফ। হুম, বলো। হুম। আপডেট 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 দিতে হবে এবার থেকে। আমি এক কাজ করি, আমাকে সুদীপও বলেছিল যে স্যার, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর যে রুলস গুলো রয়েছে না, সেগুলো আপডেট হয়েছে এবারে। বুঝেছো? যেগুলো তোমার সম্পূর্ণ বিআই স্ট্যান্ডার্ড থেকে পাবলিশ করা হয়েছে 2025 সালে। বুঝলে? 2025 সালে মেবি নভেম্বর অক্টোবর মাসে হোস্ট হয়েছিল প্রোগ্রাম, দিল্লি থেকে হয়েছিল নয়টা। হ্যাঁ, বলেছিলাম না? তো আমার প্রফেসর যিনি রয়েছেন, স্যার, তো ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি তো অ্যাকচুয়ালি বিআই স্ট্যান্ডার্ডের মেম্বার, তো দিতে পারবেন না। বাট আমাদের কোম্পানিতে যে বইটা এসেছে, সেই বইটা 2025 সালের আপডেট বই এসেছে, কারণ কি আমাদের এমডি যে আছে কোম্পানির, তিনি আমাদের নিয়ে এসেছেন। কারণ কি আমাদের লাগবে বইগুলো, না হলে আমরা কিছু কাজ করতে পারবো না। তো আমি ওই বই থেকেই তোমাদেরকে পিডিএফ করে দেবো বলেছি সুদীপকে। বুঝলে এমডি কি বললাম? আমি কি বলবো, সুদীপ আমাকে রিমেম্বার করেছিল। আমি সুদীপকে বললাম, দেখো আপনার কাছে বইটা আমার কাছে এসে পৌঁছায়নি, স্যারের কাছে রয়েছে, আমি আবার স্যারকে রিকোয়েস্ট করে বইটা পিডিএফ করে তোমাদেরকে দেবো, আমি যে আপডেট থাকো। আমার কাছে বক্তব্য হচ্ছে ওটাই। আর যেটা আমি কালকে পড়ছিলাম, ওটা 2023 সালে, তোমাদের 23 সালে লাগবে না, 2025টার আপডেট থাকতে হবে। কিছু কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছিল, দেখতে হবে তোমাদেরকে। যাই হোক, এনার্জি কনজারভেশনের উপর ডিপেন্ড করে একটু দেখো যে 2001। হুম হুম হুম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো শেয়ার করেছিলাম কি জানি না লিঙ্কটা, ভিডিও, হয়তো তোমরা দেখবে, হয়তো দেখতে পারো, ভিডিওটা আছে এখন ইউটিউবে। তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে। ওনারা আমাদের অ্যাকচুয়ালি যাদবপুর থেকে স্যারই শুধু হোস্ট করেছিলেন, উনি শুধুমাত্র লাইটিং ডিজাইনের কন্ট্রোল লাইট ড্রাইভার, মানে ড্রাইভার সিস্টেম কন্ট্রোলার সিস্টেম থেকে স্যার রিপ্রেজেন্ট করেছেন। যাই হোক, খেয়ে এদিকে আসো, ফিরে আসো ক্লাসে। তো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2023 যে 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 এলিমেন্ট গুলো হয়েছে, সম্পূর্ণ আমাকে সেখানে এনার্জি কনজাম্পশনে কি কি পড়তে হবে এখানে। এখানে শুধুমাত্র মাথা রাখবে যে সেকশন গুলো ছিল, অত সেকশন পড়ার দরকার নেই, শুধুমাত্র সেকশন পড়বে। প্রথম সেকশন, ঠিক আছে, মানে ফার্স্ট হচ্ছে সেকশন নাম্বার 3। সেকশন নাম্বার 3-তে কি বলছে, ন্যাশনাল ইলেকট্রিসিটি
পলিসি অ্যান্ড প্ল্যান। মানে এখানে অনেক আমাদের টোটাল দেখো সেকশন অনেকগুলো রয়েছে, আমি অত সেকশন পড়াবো না। আমি কতগুলো সেকশন ধরেছি, সেকশন 3, সেকশন 61, আমার যেগুলো কাজে লাগবে, যেগুলো তোমাদের সঙ্গে ভবিষ্যতে কাজে লাগবে এবং পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, সেকশন 86, সেকশন 142, সেকশন 43A, সেকশন 44 অ্যান্ড সেকশন 135, সেকশন 133, এইগুলোই ভালো করে মনে রাখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? 8টা সেকশন মনে রাখতে হবে। কি বলছে, আমার একটা সংস্থা যেখানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের উপর ডিপেন্ড করে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অফ এনার্জি এফিসিয়েন্সি তৈরি করছে, তারা বলছে যে আমরা এনার্জি এফিসিয়েন্সি কনভার্সনের উপর ডিপেন্ড করে 2003 সালে যে রুলস রেগুলেশন আনতে চলেছি তার মধ্যে সেকশন করা থাকবে। সেই সেকশনের মধ্যে আমার শুধুমাত্র যে ইম্পর্টেন্ট সেকশন সেগুলো আমরা করবো। 8টা দিয়েছি আমি, 8টা অনেকটা দিয়েছি, কারণ কি পরীক্ষায় তোমাদের এটা 3 নম্বরে কোশ্চেন আছে, 4টে কোশ্চেন করলেই হবে এবং 2 নম্বরে কোশ্চেন সময় তুলে ধরে যে সেকশন 135টা লিখো। বলবে না 135টা লিখো, তোমাকে বলবে ফাংশন অফ দ্য স্টেট কমিশন সেকশন ইলেকট্রিসিটি 2023 লিখতে হবে। তখন তোমাকে এইটুকুরা লিখতে হবে। আমার কথা বুঝতে পারছো কোশ্চেন কি আছে? আরে বুঝছো কি বুঝো না? সবাই সব হাবার মতো বসে আছো কেন? বাকিরা সব বেরিয়ে গেছে নাকি? এমডি, ফায়াক, নেহা, প্রশান্ত, সঞ্জু, সান্তনা, সুদীপ, সুদীপ, সুদীপ্তা। ওকে, আমি বলতে চাইছি তোমাদেরকে এইটুকু পয়েন্ট তুলে দেয় যে ধরো সাপোজ জিজ্ঞেস করলো যে আচ্ছা পাওয়ার ফ্লোস অফ দ্য প্ল্যান্ট, তুমি তখন কি লিখবে? তুমি জানো সেকশন নাম্বার 142 তে, তো এই 8টা সেকশনই পড়ে যাও। তো প্রথমত দেখো সেকশন যে 3 রয়েছে ন্যাশনাল, যে ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি অ্যান্ড প্ল্যান, সেকশন 3 কি বলছে এখানে? কি বলছে তোমরা কি বুঝছো আগে বলো আমাকে। দেখো এখানে প্ল্যানের ক্ষেত্রে সেকশনের মধ্যে ভাগ রয়েছে, সেকশন 1, 2, A, B, 4 অনেক কিছু রয়েছে। এখানে মাথায় রাখতে বলা হচ্ছে যে সেকশন 3 অফ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি 2030 যে করা হচ্ছে সেকশনটা, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রিপেয়ার করা হচ্ছে যে ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি, অর্থাৎ এনইপি। এনইপি কোথায় গেল? ফুল ফর্ম এন এনইপি, এনইপি। তো এনইপিটা হচ্ছে ন্যাশনাল কি বললাম ইলেকট্রিসিটি পলিসি এবং প্ল্যান আন্ডার সেকশনের মধ্যে রয়েছে, যেখানে পুরো বলা হচ্ছে যে যে ডকুমেন্ট পলিসি করতে হবে আমার, মানে আমাকে অ্যাকচুয়ালি এখানে প্রোভাইড করতে হবে ফ্রেমওয়ার্কের ওয়ার্কের মধ্যে যদি এনার্জি এফিসিয়েন্সি কনজারভেশন মেজার করছি, প্রমোটিং অফ দা কতটুকু মানে এনার্জি এফিসিয়েন্সি ইলেকট্রিসিটি সেক্টরের মধ্যে কতটুকু করছি, মানে আমাকে বলতে হয় যে এক কথা বলতে পারো এটাকে ট্যারিফ পলিসি, ওয়ান কাইন্ড অফ, এক কথায় ট্যারিফ পলিসি বলা হয়। কিন্তু স্যার আগেরটা তো ওয়ান কাইন্ড অফ ট্যারিফ প্রপার্টি বলতে পারো, মানে আহ, কি বলবো ভাই, হ্যাঁ এভাবে বলতে পারি যে আমি আমার কোন সেক্টরে কতটুকু এনার্জি এনার্জি এফিসিয়েন্সি তৈরি করতে পারছি বা কতটুকু ইউটিলাইজ করছি, কতটুকু সেভিং করছি, তার একটা সম্পূর্ণ একটা বিলিং প্রসেস, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করছে। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ স্টেট গভর্নমেন্টে ডিভাইড হচ্ছে, সেটা সম্পূর্ণ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ডিভাইড করছে। মানে আমাকে সেন্ট্রাল সিইএ বলা হয়, কি বলা হয় বলতো এটাকে? সিইএ বলা হয়। সিএ এটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ সেন্ট্রাল ইলেকট্রিসিটি, হ্যাঁ সেন্ট্রাল, এটা একটা সংস্থা। হ্যাঁ এইটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির সংস্থা। সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে সেন্ট্রাল অথরিটি করা হচ্ছে যে তাহলে ঠিক আছে একটা বিল করা হবে। আমরা তো জানতে পারছি না কোথায় কোন স্টেটেতে কোন বাড়িতে কতটুকু বিল হচ্ছে না হচ্ছে আমরা জানছি না। আমাকে ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি প্ল্যানের মধ্যেই ডকুমেন্টেশন করতে হবে, যেই ডকুমেন্টেশনে আমার সম্পূর্ণ কি করতে হচ্ছে একটা রিকমেন্ড অফ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি বলছে যে না আমার সম্পূর্ণ একটা ক্রিয়েট করো, যাতে করে 5 ইয়ার অন্তর অন্তর, কি বললাম 5 ইয়ার অন্তর অন্তর কতটুকু রিসোর্স ইউটিলাইজ করছি। ভালো করে শোনো ভাই, এটা কিন্তু প্রচুর ফাইটাল, আমি তোমাদেরকে পুরো জেনুইন তথ্য বলছি। 5 ইয়ার তো 5 ইয়ার্স অন্তর অন্তর কতটুকু রিসোর্স ইউটিলাইজ করছি, সে কয়লা থেকে হোক, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে হোক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে হোক, রিনিউয়েবল থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমার টোটাল কতটুকু রিসোর্স হিসাবে করছি তার একটা ডাটা আমাকে, হ্যাঁ তার ডাটাকে সম্পূর্ণ আন্ডার সেকশন 3 ন্যাশনাল ইলেকট্রিসিটি পলিসি এন্ড প্ল্যানের মধ্যে আমাকে রাখো। ইয়েস 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 ইয়েস, রাইট।
দিস ইজ দ্য ফার্স্ট কেস। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে, এখানে কি হচ্ছে, ফর্মুলাটা কি থাকবে, পলিসি ফর্মুলা কি থাকছে, মানে পলিসি ফর্মুলেশন থাকছে এটাই যে আমার টোটাল গাইড নেট এবং তোমার সম্পূর্ণ ডেভেলপ করে তুমি একটা 5 ইয়ার্স অন্তর অন্তর একটা পলিসি তৈরি করো, যেখানে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ডিমান্ড কত কি হচ্ছে আমি কিছু দেখবো না। আমি 5 বছর অন্তর পর আমি বিল দেখবো, আমার কোথায় কোন স্টেটে কোন এরিয়ার মধ্যে কতটুকু কি আছে না আছে সেটা সম্পূর্ণ একটা ডাব মানে ডকুমেন্টেশনের মাধ্যমে আমি সম্পূর্ণ সেটাকে জাজ করবো। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে সেকশন 61। এখানে আবার দেখো ট্যারিফ পলিসি। এখানে ওখানে প্রথমে বললো ট্যারিফের মতন তৈরি করা একটা বিলিং প্রসেস, এখানে আবার ট্যারিফ পলিসি। সেকশন 61 ট্যারিফ পলিসি ইন্ডিয়া ইলেকট্রিসিটি 2023। খুব, হ্যাঁ, মানে ওখানে বলছে বিলটা ট্যারিফের মধ্যে প্রসেস করো, কিন্তু এখানে ট্যারিফ পলিসি কি থাকবে। অনেক জায়গায় কেউ 2 পার ট্যারিফ ইউজ করে, অনেক জায়গায় পার ফ্যাক্টর ট্যারিফ ইউজ করে, কোথাও আবার ব্লক রেট ট্যারিফ ইউজ করছো, কোথাও আবার সিম্পল রেট ট্যারিফ ইউজ করছো, কোথাও কেভিএ ট্যারিফ ইউজ করছো, আলটিমেটলি হচ্ছেটা কি, তার জন্য আমাকে কি করতে হবে, ট্যারিফ পলিসি নিয়ে আসা হবে। এখন কি করছে, যে বলছে যে আমার টোটাল টোটাল রিমেনিং করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে স্পেসিফিকেশন ট্যারিফ পলিসি আমার লাগবে, যেখানে ইনক্লুড করা থাকবে এনার্জি এফিসিয়েন্সি কতটুকু হচ্ছে, এনার্জি কনজাম্পশন কতটুকু হচ্ছে, স্টেবল একটা রেগুলেশন ফলো করতে হবে। সেটা ট্রান্সমিশন লাইনে হোক, ডিস্ট্রিবিউশন লাইনে হোক, ডিস্ট্রিবিউশন বাদে জেনারেটিং স্টেশন, ট্রান্সমিশন লাইন এবং কনজিউমার লোডে সেটাকে তোমায় করতে হবে। ওকে, ইভেন এখানে একটা মাথায় রাখতে হবে যেটার নাম হচ্ছে মাল্টি ইয়ার ট্যারিফ বলা হয়। এখনকার জেনারেশন আপডেট কালকেই আমি দেখছিলাম, 2023 সালে এটা হয়েছে। 2023 সালে এটাকে একটা হাইলাইট করা হয়েছিল কস্ট এফেক্টিভের জন্য ট্যারিফ পলিসিতে, যে বলা হচ্ছে যে টোটাল যত ফুয়েল রয়েছে, সে কনভেনশনাল নন কনভেনশনাল এনার্জি সোর্স যাই হোক না কেন, আমাকে টোটাল মাল্টিপিল ইয়ার ট্যারিফটাকে আমাকে একটা ফ্রেমওয়ার্ক করতে হবে যাতে করে ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি হতে পারে। এটা আমি 2023 সালের এক্সপেক্ট বলছি, কালকে বইটা পড়ে আমি বুঝতে পেরেছিলাম, তো সেই জন্য বলছি। ঠিক আছে, কারণ কি দেখো, আমরা এই বই পড়ে না জানলে তথ্য তোমাকে বলতে পারবো না পুরো জেনুইন। আমি গুগলের প্রতি বিশ্বাস করি না কোনোদিনও, আজ পর্যন্ত না কোনোদিনও। আমি গুগল প্রতি, চ্যাট জিপিটি বিশ্বাস করি না। রেফারেন্স বই আমাকে দাও, রেফারেন্স একটা থিসিস পেপার দেখাও, রেফারেন্স একটা রিসার্চ পেপার দেখাও, রেফারেন্স একটা বই দেখাও, আই উইল অ্যাগ্রি। ঠিক আছে, তো সিমিলারলি সেটাই বলছি, 2023 সালে একটা মানে টোটাল এনার্জি কনজারভেশন অ্যান্ড কমিশনের ক্ষেত্রে প্রিন্সিপাল তোলা হয়েছিল, যে বলা হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, ট্যারিফের পলিসি তো ডিফাইন হলো, একটা মানে রিনিউয়েবল এনার্জি সোর্স বা নন রিনিউয়েবল সোর্সের উপর, টেকনোলজির উপর ডিপেন্ড কত কি হচ্ছে না হচ্ছে সব ইন্ডিভিজুয়াল করা হচ্ছে, সেই জেনারেটিং স্টেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। বাট সেটা বলা হচ্ছে যে আমার টোটাল কস্ট এফেক্টিভ কতটুকু হচ্ছে এবং টাইমের মাধ্যমে কতটুকু ফুয়েলটাকে আমরা সম্পূর্ণ ইউজ করতে পারছি, এবং ফ্রেমের মাধ্যমে সম্পূর্ণ থেকে মাল্টি ইয়ারে একটা ট্র্যাক করতে হবে। ঠিক আছে, ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটির জন্য, মানে আমাকে একটা ইয়ারে কতটুকু ফিনান্সিয়ালিটি লাগছে সেটা দেখার জন্য, আর কিছু না। 2023 সালে আছে, 2025টা কি হয়েছে এখন আমার দেখিনি, দেখে তোমাদেরকে বলবো। নেক্সট কি রয়েছে এখানে, নেক্সট বলা হচ্ছে যে সেকশন 86। সেখানে কি বলা হচ্ছে, সেকশন 86 ফাংশন ফর স্টেট কমিশন ইন্ডিয়ান ইলেকট্রিসিটি 2023। কি বলা হচ্ছে এখানে, এখানে সেকশনে বলা হচ্ছে যে স্টেট ইলেকট্রিসিটি রেগুলেশন কমিশন, এটা ফুল ফর্ম লিখে রাখবে কিন্তু ইন্টারভিউ টেবিলে, কি বলতো যারা এই পরবর্তীকালে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো দেবে না, এখান থেকে চেপে ধরবে, চেপে। ঠিক আছে, পরিষ্কার ভাষা বলে দিচ্ছি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলছি তোমাকে, ভাই এগুলো ফুল ফর্ম জিজ্ঞেস করবে যে স্টেট ইলেকট্রিসিটি রেগুলেশন কমিশন কি কাজ করে, কাজটা কি, ওর কাজ কি, ও তো একটা সংস্থা খুলে বসে রয়েছে, কাজটা কি। ঠিক আছে, আলটিমেটলি এর একটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট করা থাকবে, যেখানে পারফরমেন্স ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন এবং জেনারেটিং স্টেশনের যে ইলেকট্রিসিটি পার অ্যাপ্রোচেন্স নমিনেশন করা হবে, এনার্জি সেভিংস করা হবে, তার একটা স্টেটের উপর ডিপেন্ড করে কি হবে বলতো, ট্যারিফ লাগাতে হবে। মানে এইটাকে ভাগ করা হয়েছে আবার, কালকে দেখছি যে 86 এর মধ্যে আবার ভাগ করে 86A1 করা হয়েছে, সরি, হ্যাঁ 1A করা হয়েছে, 86AB করা হয়েছে। মানে এর মধ্যেও সেকশনাল রয়েছে, মানে কি বলতো, মানে বলছে ট্যারিফে যে ডিটারমিনেশন করবে না, সেটা সম্পূর্ণ চার্জ অফ ইলেকট্রিসিটি জেনারেটিং স্টেশনে কতটুকু রয়েছে, ট্রান্সফার লাইন কতটুকু রয়েছে এবং মানে হুইল অফ দ্য স্টেট কতটুকু ফলো করছে সেটাকে দেখার জন্য।
অ্যান্ড এই 86টা কি বলছে, 86B এ বলছে সম্পূর্ণ রেগুলেট করছি যে পাওয়ার পারচেস করব, সেটাকে ডিস্ট্রিবিউশন অ্যালায়েন্সের উপর ডিপেন্ড করে প্রাইস অফ অ্যামাউন্টটা কতটুকু রাখা আছে কনজিউমার লোডে। এবং সিও তৈরি হয়ে গেছে, CDEF পর্যন্ত রয়েছে, অনেকগুলোই রয়েছে, আমি মাত্র 4-5টা দেখছিলাম। ঠিক আছে, যে ট্রান্সমিশন হুইলের জন্য কি হবে, ঠিক আছে, রিনিউয়েবল পাওয়ার পারমিটের জন্য কি হবে। হ্যাঁ, প্রতি বছর বলতে কি, মানে বলতে পারো প্রতি বছর এত পরিমাণে এগুলোকে আপডেট করা হয়। 5 বছর অন্তর অন্তর, অ্যাকচুয়ালি 3 বছর অন্তর অন্তর বই পাবলিশ করা হয়, যে বিআই স্ট্যান্ডার্ড গুলো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি স্ট্যান্ডার্ড গুলো, সেখানে প্রচুর কিছু থাকে, আপডেট থেকেই থাকে। আজকে তুমি যদি আপডেট যদি না থাকো না, তুমি সম্পূর্ণ ফেঁসে যাবে। তোমাদেরকে পড়ানো হবে সম্পূর্ণ ওল্ড ভার্সন, আলটিমেটলি তুমি কোম্পানিতে কাজ করতে যাচ্ছ তখন সম্পূর্ণ নিউ ভার্সন শিখছো, বাট তুমি আপডেট নেই, কিন্তু হলে হবে না। ঠিক আছে, নেক্সট। তো সিমিলারলি এখানে একটা ফাংশন তৈরি করছে স্টেট কমিশনের ক্ষেত্রে, যে আমার জেনারেটিং স্টেশনে কতটুকু ইউটিলাইজ করছি, ট্রান্সমিশন লাইন কত হচ্ছে, ডিস্ট্রিবিউশন কত হচ্ছে, সেটা সম্পূর্ণ যে একটা স্টেট ইলেকট্রিসিটি রেগুলেশন কমিশনের মাধ্যমে আমাকে সম্পূর্ণ কি করতে হবে, একটা অ্যাপ্রোচ ফরম্যাট ফলো করতে হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে সেকশন 141 পাওয়ার ইম্পোজ প্ল্যান্টি। এটা কি বলতো, দিস সেকশনটা, এই সেকশনটা কি করে, এটা রেগুলেট একটা অথরাইজ যেটাকে পাওয়ারটাকে ইম্পোজ করবে সম্পূর্ণ একটা কি একটা জেনারেটিং একটা জেনারেটিং স্টেশন রয়েছে বা জেনারেটিং কোম্পানিজ রয়েছে। জেনারেটিং কোম্পানিটা কি করে বলতো, সে কি ডাইরেক্টলি কনজিউমারকে দিতে যাবে? মানে অ্যাকচুয়ালি তুমি আমাকে পাওয়ার দিচ্ছ, আদেও আমার কাছে কতটুকু পাওয়ারটা আসছে, মানে সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ডের পাওয়ারটা আমি কতটুকু ইউটিলাইজ করতে পারছি, আদেও কি আমার সেই এনার্জি কনজাম্পশন করতে পেরে আমার সম্পূর্ণ ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে ইউজ করতে পারছি কিনা, সেটা দেখার জন্য আমার পাওয়ার ইনপুটটাকে প্ল্যানটি করা। মানে ধরো সাপোজ এটা ভিএস, দিস দ্য ভিআর, পড়েছো নিশ্চয়ই, সেন্ডিং এন্ড ভোল্টেজ, রিসিভিং ভোল্টেজ। আমি ধরলাম দুটো পাওয়ার সেক্টর রয়েছে, ওকে। তো সিমিলারলি আমার একটা লাইসেন্স থাকতে হবে, যে আমি এখান থেকে পাওয়ারটা যে নিচ্ছি, সেই পাওয়ারটা যদি ন্যায্যভাবে যদি না পাই, তাহলে তাহলে সে কি করছে, সে লাইসেন্সকে মানে ভায়োলেট করে ফেলছে, প্ল্যান্টি মারতে হবে এখন। মানে এখন আমি একে প্ল্যান্টি মারবো, কারণ কি ধরো এখানে সুদীপ আমাকে বিজনেস করছে, সুদীপ আমাকে 100 ওয়াট পার ডে দিচ্ছে। এবারে 100 ওয়াটের জায়গায় দেখলো আমি তো প্রত্যেকদিন 100 ওয়াট দিচ্ছি, 14 বছর হয়ে গেছে, একটু কমিয়েই দিই, কে বুঝবে আর কে দেখবে, 90 ওয়াট করে দিয়ে আজকে, ও কি কারামতি করে 90 ওয়াট দিয়ে দিয়েছে। আমার এখানে লোক বসানো আছে, আমার চেক করবে কত পাওয়ার আসছে না আসছে, যে দেখবো সবকিছু। যখনই দেখতে পাচ্ছি আচ্ছা 14 বছর 100 ওয়াট করে দিয়েছে, তারপরে 90 ওয়াট দিল, কেসটা কি হচ্ছে আজকে দেখি, দুদিন দেখবো, 3 দিন দেখবো, 4 দিনের দেখে আমরা সম্পূর্ণ কমিটি তৈরি করলাম। সেই কমিটি কি করবে, এই যেখানে লাইসেন্স ছিল, সেই লাইসেন্সকে সম্পূর্ণ একে মেল করা হবে, যেই মেলের মাধ্যমে বলা হবে যে তোমার 14 বছরের যে কাজটা আজকে তোমার, মানে একটা জাস্ট স্টেটমেন্ট দেওয়া হবে, সেই স্টেটমেন্টেই লেখা থাকবে যে তুমি লাইসেন্সে সম্পূর্ণ ইনভাইট করছো, তার সঙ্গে সম্পূর্ণ প্ল্যানটি করা আছে। এদিকে একদিন নয়, দুদিন নয়, পুরো সপ্তাহ কান্নে কিরকম হয়েছে, তো পুরো সপ্তাহ প্ল্যানটি তোমার কাছে পড়লো, ঠিক আছে, পুরো প্ল্যানটিটাই খাবে। সেই জন্য পাওয়ারটাকে ইম্পোজ করার সময় সম্পূর্ণ, মানে শুধু পাওয়ারের ক্ষেত্রে দেখছি এটা, কারণ কি যেহেতু এনার্জি সেভিংস এর জন্য আমরা আজকে হয়তো তুমি বিজনেস করছো বলে আজকে 100 ওয়াট দিয়ে অন্য জায়গায় 10 ওয়াটটা কাজে লাগিয়ে দিচ্ছ নিজের আলাদা বিজনেসের জন্য, সেটা করলে হবে না। মানে অ্যাকচুয়ালি ইন রেগুলারিটি সম্পূর্ণ কমিশন ইলেকট্রিসিটি রাখতে হবে, মেনটেন্স করে রাখতে হবে। একদম এদিক ওদিক হলেই সম্পূর্ণ প্ল্যানটি করতে হবে তুমি, তখন তোমার তখন লাইসেন্স রয়েছে না, কারণ কি লাইসেন্স রয়েছে তোমার, তো জেনারেটিং কোম্পানি রয়েছে, সেই জেনারেটিং কোম্পানি কি করেছে সম্পূর্ণ কি হবে, কোনো কমপ্লেনই কোনো শুনবে না, তখন পুরো ডাইরেক্ট কমপ্লেন করবে, কি হবে না তুমি লাইসেন্সে ভায়োলেট করেছো, তোমাকে সম্পূর্ণ প্ল্যানটি দাও। আর এখন তো প্ল্যানটি, এখন তো মানে কি বলবো, মানে জল ভাত হয়ে গেছে সবার কাছে, প্ল্যানটি খাই সবসময় খেয়ে থাকে। এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পারফরমেন্স লাইসেন্স, এই যে বললাম, আজকে আমি যদি কোনো প্ল্যানটি যদি না মারি, আজকে দিনের পর দিনের মধ্যে কাজ করে যাবে, তাহলে আমাকে একটা কি করতে হবে, অ্যাপ্রোচ অফ কমিশন রাখতে হবে, যে কমিশনের একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স লাইসেন্স থাকবে,
ধরো সাপোজ আজকে আমার কাছে লাইসেন্স রয়েছে, ধরো সাপোজ আমাকে অনেস্টলি বলছি আমার কাছে ডব্লিউবিএসসি ডিসিএল এর লাইসেন্স রয়েছে, যে লাইসেন্সটা হচ্ছে আমি আমি ইঞ্জিনিয়ার এখন, আমি যদি মনে করি আমার বাড়ির মধ্যে কোনো ডব্লিউবিএসসি ডিসিএল এর কম্পোনেন্ট, যেমন ধরো এইচ টাইপ পোল যেটা রয়েছে ট্রান্সফরমারে, ওখানে ট্রান্সফরমারে কোনো দিক ক্ষতি হয়েছে, বা ট্রান্সফরমারে ধরো বাড়ির কাছে যে ট্রান্সফরমারটা সম্পূর্ণ ফিউজ হয়ে গেছে, আমি কি করতে পারি আমার মেনটেনেন্সে আমি নিজে সবকিছু কাজ করতে পারি, তখন কিন্তু আমার উপর কোনো প্ল্যান্টি বা আমার উপর কোনো কোনো কেস খাবে না, কারণ কি আমার কাছে লাইসেন্স রয়েছে, কারণ কি আমার ওই অথরাইজটা রয়েছে অ্যাকর্ডিং টু ইউর রুরাল এরিয়া, যে তোমার তুমি ইঞ্জিনিয়ার, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার কাছে ডব্লিউবিএসসি ডিসেল তোমাকে সার্টিফিকেট দিয়েছে, লাইসেন্স দিয়েছে, তোমার এরিয়ার মধ্যে যদি কোনো সময় কোনো এফেক্ট হয় ডব্লিউবিএসসি ডিসেল আন্ডারে থাকাকালীন, আমাদের কর্মচারীরা কোনোভাবে যুক্ত যদি না হতে পারে, তুমি অ্যাজ এ কমন ইঞ্জিনিয়ার হয়ে তুমি কি করতে পারো, ওইসব কাজগুলো করতে পারো, তখন তোমার কাছে লাইসেন্স রয়েছে, তখন তুমি একটা অথরিটি সম্পূর্ণকে অথরাইজ পেলে, সেই অথরাইজের উপর ডিপেন্ড করে তুমি কাজ করতে পারো। কিন্তু তুমি আমার জায়গায় যদি তুমি যেতে থাকো, তোমার কাছে কোনো লাইসেন্স নেই, তুমি কি করে কেরামতি করে আজ দিলে ট্রান্সফরমারের পুরো ইয়ে উড়িয়ে, মানে গ্যাংটা নামিয়ে দিয়ে সম্পূর্ণ ট্রান্সফর্মার উড়ে গেল, দেখতে গেলে শর্ট সার্কিট হওয়ার সাথে, তখন তোমার উপর প্ল্যানটি পড়ে যাবে, তুমি কমন মানুষ, তোমার কাছে লাইসেন্স কোনো নেই। সিমিলারলি কি হচ্ছে, এখানে স্ট্যান্ডার্ড পারফরমেন্সের লাইসেন্সটা সেম রকম, আজকে আমার কাছে লাইসেন্স রয়েছে, তুমি লাইসেন্সের উপর বাইরে চলে যাচ্ছ, তা তোমাকে সম্পূর্ণ কি হবে, একটা সম্পূর্ণ ট্রান্সফার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে লস গুলো হয়, সেই লস রিকভারমেন্ট গুলো তো সম্পূর্ণ আদার্স পারফর্ম গুলো তো দেখতে হবে আমাকে, শুধু লস দিলে তো হচ্ছে না, এইগুলো সম্পূর্ণ স্ট্যান্ডার্ড পারফরমেন্স লাইসেন্সের মাধ্যমে আমাকে ডিসাইড করতে হয়। আজকে মুখের কথা কেউ ভাববে না, আচ্ছা ঠিক আছে সুদীপ আর এমডি রয়েছে, সুদীপ রয়েছে তোমার আলিপুরদুয়ারে, আর এমডি রয়েছে তোমার হুগলিতে, আচ্ছা ভাই তোর প্ল্যান থেকে আমার প্ল্যানটি না একটু শেয়ার করিস আজকে, হ্যাঁ আমি 2 মাস পর আমি তোকে শেয়ার করে দেবো, এক ডবল দিয়ে দেবো পাওয়ার, কোনো লিখিতই নেই, আদে কি মানবে, কেউ মানবে না। ঠিক আছে, সিমিলারলি সেম কি পারফরমেন্স লাইসেন্সের মাধ্যমে সবকিছু ডিসাইড করা হয়। এন্ড নেক্সট হচ্ছে বলো 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 বলো, লাইসেন্সটা আমার লাইসেন্সটা আমার নামেই রয়েছে, আমি শুধুমাত্র আমার এরিয়ার মধ্যে ডব্লিউবিএসসি ডিসিএল এর আন্ডারে যে সমস্ত কাজগুলো হয় সেগুলোই কাজ করতে পারবো, আমার হয়ে আমি লাইসেন্সকে কোনোভাবেই করতে হবে, তাহলে আমি ফেঁসে যাব। আজকের জেনারেশন দাঁড়িয়ে তোমাকে বলছি, অনেকজন প্যারামেডিক্যাল করছে, অনেকজন ফার্মেসি করছে, ফার্মেসি সার্টিফিকেট ডক্টরের কাছে না তার কাছে না রেখে সে মেডিকেলে দিয়ে দিচ্ছে, 8,000 টাকা 10,000 টাকা তুলে নিচ্ছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট। ওই আইডিটা যদি ইন্সপেকশন হয়, যদি ফেঁসে যায়, জেল হবে, ফাইন হবে। সিমিলারলি আমার লাইসেন্স রয়েছে, আমার লাইসেন্স আমার কাছে থাকবে, আমি লাইসেন্স আইডি তোমাকে যদি দিয়ে দিই, তুমি যদি কাজে লাগাও, বাই ডিফল্ট কোনো সময় কোনোভাবে লিক হয়ে গেল, তাহলে আমিও ফাঁসলাম তুমিও ফাঁসলে, দুজনে জেলের ভাত খাবো। ঠিক আছে, লাইসেন্স জিনিসটা এই জায়গাটায়। তো সিমিলারলি কি বলছো, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি পাস আউট হয়ে যাও, পাস আউট হওয়ার পর তোমাকে তুমি আমার কাছে 1টা বছর কাজ করো, 1টা বছরে কি কাজ করবে না করবে সেটা বলার দরকার নেই, চুপচাপ মুখ বুঝে কাজ করতে হবে, আমি কি করাবো না করবো সেটা তো আমার ব্যক্তিগত থাকবে, কিন্তু 1 বছর পর ওই বলতে পারবে না যে এই কাজটা হচ্ছে, এই চাপ হয়ে যাচ্ছে, এই ব্যাপার স্যাপার বললে হবে না, আমি যেই কাজ দেবো যেই করতে তো সেইটা করতে হবে, তারপরে তোমার লাইসেন্স করিয়ে দেবো আমি। দেখো রাজি, ভেবে চিন্তে কথা বলবে, ভেবে চিন্তে কথা বলবে, কিন্তু 10 টাকা স্ট্যাম্প পেপারে সিগনেচার করে বলবে কোন দেওয়া, কারণ কি দেখো আজকে তোমাকে যদি বলি ভাই পোলটা উঠে বল, পোলটা উঠে দেখতো ইনস্টলটা ঠিক আছে কিনা, স্যার অত বড় পোলে কি করে উঠবো, ভয় লাগছে স্যার, পড়ে গেলে তো ব্যাস আমি শেষ, আমার লাইসেন্স দরকার নেই, এটা বললে হবে না, আমি যে কাজ দেবো সেটা করতে হবে। ঠিক তেমনি আমরা আমরা যে মেহনত করে কাজগুলো করেছি তার এক্সপিরিয়েন্সটাকে ওখানে শেয়ার করতে গেলে ওখানে 4টে এক্সাম দিতে হয়, তারপরে 2টো ইন্টারভিউ হবে, তবে তোমার লাইসেন্স ইস্যু করবে, তার আগে না। ইভেন আগে আগে এখনকার জেনারেশন অনেক দেখছি ভিতরে টাকা দিয়ে হতো, যতজন টাকা দিয়ে করে সব কেস খেয়েছে। ঠিক আছে, আমাদের জেনুইন সব লাইসেন্স রয়েছে। তো যাই হোক সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তো লাইসেন্স করতে গেলে শিখে যাবে আস্তে আস্তে, এখন কিছু নয়, 5 বছরের এক্সপিরিয়েন্স রাখতে হবে, মিনিমাম তো তোমাকে 3 বছর রাখতে হবে। ঠিক আছে, তো লাইসেন্স থাকলে অনেক কিছু বেনিফিট রয়েছে, এটুকু বলতে পারি, সে যে কোনো ফিল্ডে। যাই হোক, খেয়ে এদিকে আসো। তো সিমিলারলি এখানে কি সেকশন নাম্বার 44, এখানে কি বলছে ডাইরেকশন অফ এনার্জি কনজারভেশন, মানে এখানে সম্পূর্ণ কি বলছে যে ইনক্লুড যে গাইডলাইন্স গুলো রয়েছে সেগুলোকে এফিসিয়েন্সি ইমপ্রুভ করে দিয়ে আমাকে জেনারেটিং ট্রান্সমিশন লাইনকে লস করে রিকমেন্ড করে এনার্জি কনজারভেশনটা করো।
অ্যান্ড নেক্সট হচ্ছে কনজিউমার পারমিশন, এই যে সমস্ত কনজিউমার প্রোটেকশন, অবভিয়াসলি আর্থিং প্রথমে যেটা আসবে, ঠিক আছে। যে প্রোটেকশনটা আমাকে সেকশনে কোন রাখা আছে, 135 নম্বরে কনজিউমার যে প্রোটেকশন থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ আমাকে রাখতে হবে ফেয়ার অফ প্র্যাকটিক্যালি একটা ইলেকট্রিসিটি বিলের মাধ্যমে। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে ইন্সপেকশন অ্যান্ড ইনভিজিশন, ঠিক আছে। এখানে কি রাখবে, ইন্সপেকশন অ্যান্ড ইনভিজিশন, মানে কি বলতো, ধরো সাপোজ আজকে আমি ইলেকট্রিক জেনারেটিং সিস্টেমে তৈরি করে ফেললাম, পাওয়ার ট্রান্সফার অ্যান্ড ডিস্ট্রিবিউশন সব তৈরি করে ফেললাম, আমি পিজিসিএল এর মেন হেড, আমি এসি ঘরে বসে বেশ পা দুলিয়ে দুলিয়ে বেশ খাওয়া দাওয়া করে পেটটা মোটো করে ব্যাস বছরকে বছর দিন কাটছে, এদিকে কি হচ্ছে আমি দেখছি না, তোমার চাকরি থাকবে ভাই? তাহলে সিমিলারলি কি তোমাকে খাটতে হবে, তুমি যেমন একটা জায়গায় তৈরি করছো সেই জায়গাটা তোমাকে ভিজিট করতে হবে, ইন্সপেকশন করতে হবে, তোমাকে দেখতে হবে, আপডেট রাখতে হবে এবং পুরো সিস্টেমকে অপারেট করতে হবে। তার মানে কি বলা হচ্ছে, দ্য অথরাইজ ক্যান বি অলসো ইন্সট্রাকশন টু দ্য এনার্জি সেভিং যেমন যাতে হয় এবং দ্য ইমপ্লিমেন্ট যেমন হয়। তার জন্য আমাকে আন্ডার সেকশন 133 তে যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুট 2003 তে যেটা রয়েছে সেটা পড়তে, ওকে। এই রুলস গুলো পর্যন্ত আজকে রাখবো আমি, কারণ কি এরপর নেক্সট আমার একটা ক্লাস আছে জিলেটের, ঠিক আছে। অলরেডি 11টা বাজতে যাচ্ছে, তাদের সঙ্গে আমাকে 15 মিনিট হলেও বা আধা ঘন্টা হলেও জিলেটের ক্লাসটা দিতে হবে, কারণ কোশ্চেন সিরিজ রয়েছে আমার, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে আমি এইটুকু পর্যন্ত রাখছি, পড়ে পরের দিন আমি বাকি পার্টটা কমপ্লিট করব, বিডব্লিউ রুল কি কি রয়েছে না রয়েছে। বলছি, হ্যাঁ হবে। এইটা একটা বাকি রয়েছে, আর তোমাদের আর একটা ক্লাস লাগবে, যে স্টার লেভেলিং গুলো বোঝাতে হবে, ঠিক আছে। স্টার লেভেলিং গুলো বোঝাতে হবে, কারণ কনসেপ্ট অফ স্টার লেভেলিংটা একটু ইম্পর্টেন্ট আছে, 2-3 নম্বর জন্য। স্টার লেভেলিংটা বুঝিয়ে দিলে তোমাদের আর সিলেবাসে রিটার্ন আর একটা ক্লাস লাগবে, একদিনও হবে না, কারণ কি প্রথম দিন ক্লাসটা যদি না বডি বুঝে এরকম করে বোঝাতাম তাহলে লাগবে, দুটো ক্লাস লাগবে বলেছিলাম, কিন্তু ব্যাপারটা থেকে বোঝাতে হবে, এমন তো নয় যে স্পিডে বেরিয়ে চলে গেলাম হয়ে গেল। এই যে খাওয়ার জিনিস তো না যে সাবুর মতন খেয়ে নিলাম ব্যাস হজম হয়ে গেল, এরকম না ভাই, লাগলে ক্লাস দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না। হুম, অনেক কিছু লাগবে না, আর এগুলো তো সম্পূর্ণ তোমাদের কাছে আনকমন না, এই জিনিসগুলো যত দেখো এগুলো সম্পূর্ণ জেনুইন তথ্য, যত তোমার কাছে আপডেট থাকবে না, তুমি তত গেইন করতে পারবে জিনিসগুলো, বুঝলে। আমি আজকে এইটুকুই রাখি নাকি, বলো বাকিরা আর বেরাবে না, কেউ অ্যাক্সেস নিয়ে বেরাবে, যাদের কাছে অ্যাক্সেস দেওয়া হয় না অ্যাক্সেস গুলো নিয়ে বেরোবে। জাস্ট ওয়েট, আমি দেখে নিই, একটু দেখে নিই। হুম হুম হুম। যাই হোক, আমি আপাতত এই ক্লাসটা তোমাদের এনার্জি কনজারভেশন অডিটের আর একটা ক্লাস নেবো, ফার্স্ট ইউনিটে দুটো লেকচার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর অ্যাপস থেকে আমি এন্ড আপ করছি আজকের সেশনটা, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে, আর গুগল মিটে যারা আছে একটু ওয়েট করে যাও। আর বলে রাখি, যারা ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করবে বা দেখবে তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, দেখো তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট অনেক কিছু রয়েছে, সমস্ত সাবজেক্টগুলোকে কভার করতে হবে, পাসও করতে হবে, ভালো নাম্বারও পেতে হবে। 6 সেমিস্টারে সাপ্লি পাবে সেটা কিন্তু আশাবাদী নয়, আশা করি ভালো করে নাম্বার পেয়ে পাস করে যাবে, যাতে করে তোমাদের জিলেট এক্সামিনেশন কম্পিটিটিভ এক্সাম বিটেকের জন্য ভালো করে একটা ভালো রকম জায়গা তৈরি হয়ে থাকে। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ফুললি সম্পূর্ণ সব সাবজেক্টের ক্লাস রয়েছে, তোমরা জানো ইউটিউব থেকে ক্লাস ডেমো পাবে, অতএব অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণ কোর্স লাইভ রেকর্ডে পাবে, নোটপত্র তোমরা জানো সবকিছুই। তো কল এসএমএস করে নাও যারা আপডেট রয়েছো বা যারা ইন্টারেস্ট রয়েছো, দেন তোমার সঙ্গে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে দেখাবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই শেষ পর্যন্ত সমস্ত ক্লাসগুলো করো, আর প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করার চেষ্টা করো, আর নোট ডাউন করে নিজেকে রেডি করো, ব্যাস এইটুকুই। আজকে ক্লাসটা এখানের মধ্যে রাখছি, এখানে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।